প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ছি ছি, এমন কুলাঙ্গার ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। আমি ভাবতে পারছি না আমার পেটের সন্তানের কিভাবে সে জঘন্য কাজ করতে পারে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা আপনার ছেলেকে গ্রেপ্তার করতে পারি। তাছাড়া আমরা সম্পূর্ণ প্রমাণ নিয়েই গ্রেপ্তার করতে এসেছি। আমার কোনো আপত্তি নেই, আপনার এই অপরাধীকে যা শাস্তি প্রাপ্য দিয়ে দিতে পারেন। এই বলে আম্মু আমাকে পুলিশ অফিসারের কাছে তুলে দিতেই আমি বলে উঠলাম, মা প্লিজ তুমি এই পুলিশ অফিসারের কাছে তুলে দিও না আমায়। আমি কথা দিচ্ছি এরপর থেকে আর কোনোদিন এসব জঘন্য কাজ করবো না। পুলিশ অফিসার, আপনি এবার নিয়ে যান প্লিজ। এবার আমি ভাবিকে লক্ষ্য করলাম আমাদেরকে ঘৃণা নজরে তাকিয়ে আছে, কিন্তু কিচ্ছু বলছে না। তারপর শেষ ভরসা নিয়ে ভাবিকে বললাম, ভাবি প্লিজ আমাকে। এ কথা বলতেই ভাবি বলে উঠলো, অফিসার, আপনি এখনো এই অপরাধীকে নিয়ে যাননি কেন? ভাবি তুমিও আমাকে এইভাবে বলছো? এই খবরদার, তুই আমাকে ভাবি বলে ডাকবি না। তোর মুখে ভাবি ডাক মানায় না। আর হ্যাঁ, আজ থেকে আমি মনে করব আমার কোনো দেবর নেই। এছাড়া কোনো ধর্ষণকারী তো আমার দেবর হতে পারে না। ভাবি ভাবি আমি কথা দিচ্ছি আর কখনো সব বাজে কাজে লিপ্ত হব না। তারপরও তুমি অন্তত পুলিশের কাছে তুলে দিতে দিও না, অনুরোধ করে বল। এ কথা বলতেই মা আর ভাবি তারা দুজনই আমার সামনে থেকে চলে গেল। অবশেষে আমি ভাইয়াকে লক্ষ্য করলাম আমাদেরকে ঘৃণা নজরে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলছে না। তারপরও শেষ ভরসা নিয়ে ভাইয়াকে বললাম, ভাইয়া ভাইয়া প্লিজ আমাকে। এ কথা বলতে বলতে আমার কথা থামিয়ে বলতে লাগলো, ছি ছি, আমি তোকে অনেক ভালো ভেবেছিলাম, আর তুই কিনে এমন একটি জঘন্য কাণ্ড করে বসলি। আর হ্যাঁ, আমাকে এসব বলে লাভ নেই, তোর যা শাস্তি প্রাপ্য তা পাওয়া দরকার। কি বললো শুনতে পেলে তো? এখন থানায় চল, তোর উচিত শিক্ষা দেব। আর কোনোদিন এসব জঘন্য কাজ করবি তো দূরের কথা, কল্পনাও করতে ভয় পাবি। পুলিশ অফিসার এই বলে আমাকে থানার উদ্দেশ্যে নিয়ে গেল। আপনারা হয়তো ভাবছেন একজন মা হয়ে তার ছেলেকে কেমন করে পুলিশের হাতে তুলে দিতে পারে, এবং পরিবারের সবাই একই কাজ করলো তার সাথে, কেন বললো এসব? আচ্ছা এবার আসুন তাহলে ব্যাপারটা ক্লিয়ার করে দিই। আমি রনি হাসান, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। পরিবার বলতে সবাই আছেন, মা, ভাইয়া, ভাবি, বড় আপু, শুধু বাবা বেঁচে নেই। আমি অনেক ছোট থাকতেই বাবা হার্ট অ্যাটাক করে না ফেরার দেশে চলে যান। তখন থেকে এই পরিবারের সকল দায়িত্ব বড় ভাইয়াই বহন করেন, তো সেই সব দেখাশোনা করে। আর ভাইয়া আপুর থেকে আমি ছোট, তো তাই এর জন্য আমাকে সংসারে কোনো কাজই করতে হয় না। ভাইয়ার খুব ইচ্ছা আমাকে ভালো মতো লেখাপড়া করিয়ে ভালো একটা চাকরি ধরিয়ে দেওয়ার। বেশ আমাকে পড়াশোনা করতে দিল, আমি সেটার উপব্যবহার করলাম। মানেটা তো বুঝলেন না তো? তাহলে শুনুন, কলেজে বখারা ছেলে থাকার মধ্যে জুবায়ের, মিস্টার শামিম, তানভীর, আশরাফ আর আমি তাদের মধ্যে একটু বেশি বখাটে বলা যেতে পারে। আমি অবশ্য বখাটে ছিলাম না, তবে কলেজ লাইফে পা রাখতেই হয়ে গেলাম। কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ পথে সর্বনাশ। তেমনি আমার বেলাও সর্বনাশই হয়েছে। কলেজে প্রথম দিন, কাউকেই তেমন চিনি না, তাই একাই এসে বেঞ্চে বসে আছি। কিছুক্ষণ পর ক্লাসরুমে যেতেই একটা ছেলে ধাক্কা মেরে বলতে লাগলো, কিরে শালা, চোখ কি বাসায় রেখে আসছিস নাকি? দেখুন ভাই, ঝামেলা আমি পছন্দ করি না। ঝামেলা করলে তুই কি করবি? মারবি? মার আমাকে, মেরে দেখা। এই বলে আমাকে ধাক্কাতে লাগলো। বেশ নিমেষেই রাগ উঠে গেল। তারপর ধুমধাম করে কয়েকটা দিতেই তার নাক ফেটে গেল। তো সে আমার সাথে একা না পেরে তার বড় ভাইদেরকে ডাকতে গেল। এদিকে আমি আমার মতো ক্লাসরুমে এসে মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর ক্লাসরুমে একটা ছেলে এসে বলতে লাগলো, এখানে রনি কে রে? তখন আমি হাত তুলে ইশারা করে বললাম যে আমি। এদিকে আসো, তোমাকে বড় দেখতে চাইছে। একটু ভয় পেলাম, তারপরে বুকে সাহস নিয়ে তার সাথে সেই বড়োর কাছে গেলাম। ওখানে যেতে নেহাল ভাইয়াকে দেখতে পেলাম, আমার বড় ভাইয়ার বন্ধু নেহাল। তো সেখানে গিয়ে দাঁড়াতে নেহাল ভাইয়া বলল, কিরে রনি, তুই এখানে? ভাইয়া আপনি তো আমাকে ডেকে আনলেন। পিছন থেকে সেই ছেলেটি বলে উঠল, যার নাক ফাটিয়েছিলাম। সে বলল, ভাইয়া, এ আমার নাক ফাটিয়ে দিয়েছে, এখন আমার প্রতিশোধ নেওয়ার পালা। এই বলে হাতে একটা লাঠি নিয়ে এগিয়ে আসতে লাগলো। নেহাল ভাইয়া তাকে থামিয়ে দিয়ে বলল, আরে দাঁড়াও, আমার ফ্রেন্ডের ছোট ভাই, মানে আমারও ছোট ভাই, সুতরাং যা হয়েছে সব ভুলে গিয়ে ফ্রেন্ডশিপ কর যা। না ভাইয়া, পারবো না। যা বলছি। নেহাল ভাইয়া রেগে বলাতে সেই এসে আমার সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। বেশ নিমেষেই মামলাটা ডিসমিস হয়ে গেল। তারপর নেহাল ভাইয়া বলতে লাগলো,
আজ থেকে তোমরাও বন্ধু। আর কোনোদিন যেন ঝামেলা পাকার চেষ্টা করবি না, কেমন? সবসময় বন্ধু হিসেবে চলবি। নিহাল ভাইয়া এই বলে চলে গেল। তারপর আমি আগ বাড়িয়ে বলতে লাগলাম, সরি বন্ধু, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা চল, কোনো ব্যাপার না। তারপর লিজান এক এক করে জুবায়ের, আশরাফ, মিস্টার শামীম তাদের সাথে পরিচয় করিয়ে দেয়। তো আর কি, বেশ পেয়ে গেলাম বখাটে বন্ধু। তাদের সাথে চলাফেরা করতে করতে আমিও তাদের মতো হয়ে গেলাম। একদিন সবাই কলেজে আড্ডা দিচ্ছিল, এমন সময় শামীম বন্ধু বলে উঠল, বন্ধু, তোরা আমাকে হেল্প করতে পারবি? তোর কি হেল্প লাগবে আমাকে বল। বন্ধু, আমার গার্লফ্রেন্ডের সাথে রুমমেট করব, কিন্তু সাহস পাচ্ছি না। তো তোরা যদি একটু ব্যবস্থা করে দিতিস তাহলে খুব ভালো হতো রে। আরে চিন্তা করিস না, আমি ব্যবস্থা করে দেবো। দোস্ত, বাঁচালি আমাকে। শামীম মাঝে মধ্যে তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসতো, আর আমি তার রুম ম্যানেজ করে দিতাম। হঠাৎ আমারও শামীমের মতো গার্লফ্রেন্ড নিয়ে রুম ডেট করতে মন চায়নি। তো সঙ্গে সঙ্গে মিমির কথা মনে পড়ে। আর মিমির সঙ্গে আমার 10ম শ্রেণীতে কি প্রেম খুব চলছে, যার দরুন সুযোগটাও পেয়ে গেল। মেয়েটা খুবই রূপবতী, আর পাগলের মতো ভালোবাসার মানুষ। এছাড়া আমাদের কলেজেই পড়তো, সেম ইয়ারে। একদিন মিমিকে বললাম, মিমি চলো না আমরা রুম ডেট করি। মিমি হঠাৎ আমার কাছ থেকে এমন কথা শুনবে সে কল্পনাও করতে পারেনি। এতটা অবাক হয়েছিল সেই দিন। আর আমার সাথে কোনো কথা না বলেই সে চলে যায়। সেদিন আমিও তার এমন রিয়াকশন দেখে একটু ঘাবড়ে যাই। আর এদিকে আমার বখাটে বন্ধুদের কাছ থেকে যত শুনি তত আরো ব্যাপারটা ইজি মনে হতে লাগলো। আর দিন দিন মিমিকে কাছে ব্যাপার আশাটা বেড়েই চলেছিল। তো একদিন আমার বখাটে বন্ধুদের কাছে ব্যাপারটা বললাম, তারা আমাকে প্ল্যানও বের করে দিল, এবং আমিও তাদের সেই প্ল্যান অনুযায়ী মিমিকে নির্জন জায়গায় ভুলভাল বুঝিয়ে নিয়ে যাই। আর আমার সেই সব বখাটে বন্ধুরা একটা রুমও ব্যবস্থা করে রেখেছিল। মিমিকে সেই রুমে নিয়ে গেলাম। মিমি রুমে ঢুকতেই বুঝে গিয়েছিল কেন তাকে এখানে আনা হয়েছে। তাই সে হঠাৎ বলে উঠল, আমার এখানে ভালো লাগছে না, আমি বাসায় যাব। আমাকে বাসায় নিয়ে চলো প্লিজ। সরি মিমি, আজ আর তা হচ্ছে না। সরি মানে কি বলে চাইছো? তারপর আমি মিমিকে কিছু বলতে না দিয়ে জোরপূর্বক ভাবে ধর্ষণ করি। সেদিন মিমি অনেক বাধা দিলেও আমাকে দমাতে পারে। কেমন জানি এক নেশায় পড়ে গিয়েছিলাম। এক সপ্তাহে কিছু ঘটেনি। আমিও ভেবেছিলাম মিমি হয়তো তো আর কোনো প্রতিবাদ করবে না, কিন্তু আজ সকালে হুট করেই পুলিশ অফিসার এসে পুরো বাড়ি ঘেরাও করে ফেলে। এতে মা আর আপু পুলিশ অফিসারের কাছে জিজ্ঞেস করতেই পুলিশ অফিসার রেপ মামলার পুরো ঘটনাটা বলল। আর এরপর যা হলো তা তো আপনারা দেখতেই পারলেন। মা তার ছেলেকে পুলিশের কাছে তুলে দেওয়ার কারণ। এখন থানায় বসে প্রহর গুনছি, কেউ হয়তো আমাকে ছাড়তে চলে আসবে। এইভাবে একটা দিন কেটে গেল, কেউ দেখতে পর্যন্ত আসলো না। পরের দিন কোর্টে চালান করে দিল, এবং কোর্টের সকল প্রমাণ থাকায় রিমান্ড ডাকলো 3 দিনের। আর এইদিকে আমি ভেবেছিলাম আমার রিমান্ডে কিছুই করতে পারবে না, তার আগে ভাইয়া কিংবা মা এসে একটা ব্যবস্থা করে ফেলবে। কিন্তু আমার ভাবনায় সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। মা কিংবা ভাইয়া তারা তো কেউ আসলোই না। আর এদিকে রিমান্ডের মার খাওয়ার কথা শুনে একদম চুপসে গেলাম। এইভাবে 2টা দিন চলে গেল। আর একটা অফিসার বলে গেল আজকে নাকি আমাকে রিমান্ডের মার খেতে হবে। অফিসারের কথা শুনে অনেকটাই ঘাবড়ে গেলাম। তার মানে মা আর ভাইয়া কোনো ব্যবস্থাই করেনি। এখন যা বুঝতে পারলাম তারাও হয়তো আমার শাস্তি কামনাই করে, নয়তো কোনো না কোনোভাবে আমাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যেত। চোখের জলটা মুছে সামনের দিকে তাকাতেই যে অফিসার আমাকে ধরেছিল সেই অফিসার এসে বলতে লাগলো, কিরে, দেখলি তো, খারাপ মানুষের পিছনে তার পরিবারও থাকে না, সেটা বুঝলি তো? তোর অবস্থা দেখে অবশ্য খারাপ লাগছে, কিন্তু কি করবো বল, তোকে যে শাস্তি পেতেই হবে। তাছাড়া তুই যে মেয়ের সাথে অন্যায় করেছিস সেই মেয়েটা আমারও হতে পারতো। তাহলে একবার ভেবে দেখ, আমি কি তোকে ছেড়ে কথা বলতাম? কখনোই না। সুতরাং অনেক বুঝিয়েছি, এখন চল, রিমান্ডে মার খাওয়ার জন্য প্রস্তুত হয়নি। পুলিশ অফিসারের কথা শুনে মনকে সান্ত্বনা দিলাম। পাপের শাস্তি আমাকে পেতেই হবে। মিমি তো আমাকে অনেক ভালোবাসত, আর তার বিনিময়ে তাকে অনেকটাই ঠকালাম। এখন তার শাস্তি যে আমাকে ভোগ করতেই হবে। তারপর পুলিশ অফিসার আমাকে রিমান্ডের মার খাওয়াতে সেই রুমে নিয়ে গেল। অসহ্যকর মানসিক টর্চার সহ্য করতে হলো 3 দিন। আর 3টা দিন আমার কাছে 3টা বছর মনে হতে লাগলো। এইভাবে দেখতে দেখতে চলে গেল 1টা মাস। এখনো পর্যন্ত বাড়ি থেকে কেউ দেখতে আসেনি। আমিও ভেবেই নিয়েছিলাম বাড়ি থেকে মনে হয় কেউ আর দেখতে আসবে না। ভরসায় শেষ হয়ে গিয়েছিল আমার। একদিন ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে ভাইয়া আমাকে দেখতে চলে আসলো। বেশ, আমার এখানে এসেই ভাইয়া একটা ঘৃণা নিয়ে বলতে লাগলো, সি সি, তোর মুখটাও দেখতে আমার ঘৃণা লাগছে। আমার ছোট ভাই হয়ে কিভাবে এই জঘন্য কাজটা করতে পারলি? ভাইয়া তুমি আমার অবস্থা না দেখে এইসব কথা বলছো। এই দেখো, রিমান্ডের মার খেয়ে খেয়ে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। কান্না করে আমার হাত পা ভাইয়াকে দেখালো। অন্যায় যেহেতু তুই করেছিস,
তখন তার শাস্তি তো তোকেই পেতে হবে, তাই না? ভাইয়া, ভাইয়া আমাকে এখান থেকে নিয়ে চল না প্লিজ। তোকে নিয়ে আমার যা স্বপ্ন ছিল সব তো শেষ করে দিয়েছিস। এখন বাড়িতে নিয়ে যাব বলছিস, এই প্রশ্নই আসে না। তোর শাস্তির এখনো কিছুই হয়। ভাইয়া, এখানে এক একটা দিন যাচ্ছে, আমার কাছে এক একটা বছর মনে হচ্ছে। এখন কিছুই করার নাই। তুই শুধু আমাকে ঠকাস নাই, ঠকিয়েছিস পুরো পরিবারকে, ঠকিয়েছিস তুই নিজেকেও। এইসব বলে আমাকে আরো কষ্ট দিতে চলে এসেছো ভাইয়া। তুই একবার ভাব, যে মেয়েটার সাথে এত বড় অন্যায় করেছিস তাদের অবস্থা এখন কেমন চলছে। খুব খারাপ লাগছে তোকে আমার ছোট ভাই বলে স্বীকার করতে। ভাইয়া, মা আর আপু আমাকে দেখতে আসলো না কেন? তোকে এখন আর আপনজন বলে মনে করে না তারা। অবশ্য তোর নিজের কৃতকর্মের জন্যই এসব হয়েছে। ভাইয়ার কাছ থেকে কথা শুনে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, কান্নাই ভেঙে পড়লাম। ভাই আমার কান্না দেখে বলল, এখন কান্না করে কি হবে বল? তাছাড়া একটু যদি ভাবতিস অন্যায়টা করার আগে। ভাইয়া আমার ভুল হয়ে গেছে ভাইয়া। আচ্ছা, আজ তাহলে আসি রে। তাহলে তুমিও ওদের মতো আমাকে থানায় করে রাখবে, ছাড়ানোর কোনো ব্যবস্থা করবে না? হ্যাঁ, অবশ্যই কর। আর কতদিন পর ভাইয়া? কথাবার্তা চলছে, 1 সপ্তাহের মধ্যেই তোকে ছাড়িয়ে নিয়ে যাবো। ভাইয়া এই বলে চলে যায়। আজ ভাইয়ার কথা শুনে অনেকটা পর বলে মনে হচ্ছে। এই ভাইয়ার কাছেই যখন যা চাইতাম তাই দিত। আজ প্রায় 1 মাস ধরে থানায় পড়ে আছি। এতদিন পরে এসেও আমাকে বলছে কদিন পরে ছাড়িয়ে নিয়ে যাবে। পুলিশ অফিসার ঠিকই বলেছিল, খারাপ মানুষের পিছনে কখনো তার পরিবার থাকে না। আজ তার প্রমাণ হারে হারে টের পাচ্ছি। এইভাবে প্রায় থানায় 3 মাস কেটে গেল। ভাইয়া মাঝে মধ্যে হাসে আর বলে সামনের সপ্তাহে তোকে ছাড়িয়ে নিয়ে যাবো শিওর, কিন্তু ওই কথা পর্যন্ত সীমাবদ্ধ থাকে, তার হয়ে ওঠে না। কিন্তু আজ সকালে ভাইয়া এসে আমাকে বলে গেছে যে আজই থানা থেকে ছাড়া পাবো। কিন্তু ভাইয়ার কথা তার বিশ্বাস হয় না, তা সে এক কথা 3 মাস ধরে শুনে আসছে। হঠাৎ ভাইয়া এসে বলতে লাগলো, ছোট, রেডি হয়নি, তোর জামিন হয়ে গেছে। ভাইয়ার কথা শুনে বিশ্বাস হলো না। ভাইয়া আর কত আমাকে মিথ্যা আশ্বাস দেবে? আরে মিথ্যা না, এবার সত্যি সত্যিই তোর জামিন করে ফেলেছি। ভাইয়া এই কথাটা বলতে সেই পুলিশ অফিসে চলে আসলো আর এসে ভাইয়ার উদ্দেশ্যে বলতে লাগলো, মিস্টার অপিক, মানতে হবে আপনাদের পরিবারের কথা। আজ দীর্ঘ 3 মাস যাওয়ার পর জামিন করে নিলেন। আপনারা চাইলে অনেকদিন আগেই জামিন করে নিতে পারতেন, কিন্তু তা না করে প্রমাণ করে দিলেন যে অন্যায় করলে তার শাস্তি এভাবেই পেতে হয়। পুলিশ অফিসার এই বলে লকআপের তালা খুলে দিলেন। পুলিশ অফিসারের কথা শুনে অনেকটাই অবাক হলাম। তার মানে বাড়ি থেকেই আমাকে ছাড়ানোর চেষ্টাই করতো না তারা? এইভাবে মনটা নিমেষেই খারাপ হয়ে গেল। তারপর ভাইয়ার দিকে তাকাতেই ভাইয়া মাথা নিচু করে বলবো, সরি রে, আসলে বাড়ি থেকেই মানা করে দিয়েছিল, নয়তো আগেই জামিন করিয়ে নিতাম। সমস্যা নেই, সবই তো আমার পাপের ফল, আর আমার পাপের ফল তো আমাকেই ভোগ করতে হতো। এখন বাড়িতে নিয়ে যাবো নাকি অন্য কোথাও চলে যাব? আচ্ছা ঠিক আছে, বাড়িতে চল। তারপর ভাইয়ার কথা মতো বাড়িতে যাওয়ার জন্য বের হলাম। মনের মধ্যে অজানা এক খুশির বন্যা বইছে। কতদিন পর বাড়িতে যাব, এইভাবে মনে এক প্রশান্তির খেলা বইছে। এখন বাড়িতে গেলে হয়তো মা আপু সব রাগ ভুলে আমাকে ক্ষমা করে দেবে। এসব ভাবতে ভাবতে ভাইয়া বলে উঠলো, চল এবার, বাসায় এসে পড়েছি আমরা। হ্যাঁ চলো। বাসায় প্রবেশ করতে কেমন জানি অচেনা অচেনা বলে মনে হলো। কিছুক্ষণ পুরো বাড়ি ঘুরে দেখতেই ভাইয়া বলে উঠলো, কিরে, কি দেখছিস? দেখছি বাসাটা কেমন পাল্টে গেছে। বাসায় নতুন রং লাগিয়েছি তো, এর জন্য এমন লাগছে। ও আচ্ছা, মা আপু ভাবি তারা কই? তাদের দেখছি না তো। জাভেদ চাচার মেয়ের বিয়ের দাওয়াত খেতে গিয়েছে, হয়তো এখনই আসবে। ভাইয়া এই বলে তার রুমে চলে গেল, আর আমি বাসার বাইরে দাঁড়িয়ে থেকে মা আর আপুর জন্য অপেক্ষা করছি। বেশ কিছুক্ষণ পর লক্ষ্য করলাম মা আপু ভাবি তারা সবাই একসাথে আসছে। তাদের দেখে খুশি মনে সামনে গিয়ে বললাম, কেমন আছো তোমরা? হঠাৎ আপু আমাকে এমন একটা কথা শুনবে কল্পনাও করতে পারিনি। দেখছো মা, একটা জেল ফেরত আসামি এসে আমাদেরকে বলছে কেমন আছি। তারপর নিজেকে সামলে নিয়ে মাকে উদ্দেশ্য করে বললাম, মা দেখেছো তোমার সামনে আপু আমাকে কি বলছে? ও তো ভুল কিছু বলে নাই, যেটা সত্যি সেটাই বলেছে। তোমরা কি সত্যি আমার আপনজন নাকি অন্য কেউ?
আজ 3 মাস পর বাড়িতে ফিরলাম। কই একটু ভালো মন্দ জিজ্ঞেস করবে, তা না করে উল্টে আরো বকছো। একটা জেল ফেরত আসামির সাথে কি বা জিজ্ঞেস করার আছে? তাছাড়া আমরা ভেবে নিয়েছি যে রনি নামের ছেলেটা আমাদের কাছে মৃত, সুতরাং এখন আমাদের সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে সেটা অন্য কেউ। কি চমৎকার করে একটা কথা বললি। ভেবেছিলাম জেল থেকে বের হলে আমাকে তোরা ক্ষমা করে দিবি, কিন্তু তা না করে উল্টা আমাকে মৃত বানিয়ে ফেললি। মা, চলো তো, নাটক আর ভাল লাগছে না। আপু এই বলে মাকে নিয়ে চলে গেল। চোখে জল মুছে সামনে তাকাতেই লক্ষ্য করলাম ভাবি এতক্ষণ চুপ থেকে আমাদের কথা বলাগুলো শুনছিল। তো ভাবির কাছে গিয়ে বললাম, ভাবি, আপনিও কি তাদের মতোই হয়েছেন? কথা বলবেন না আমার সাথে? ভাবিও কিছু না বলে আমার পাশ থেকে কেটে চলে গেল। বেশ, যা বোঝার সব বুঝে গেলাম। তারা হয়তো আমাকে এখনো ক্ষমা করতে পারেনি, এর জন্যই সবাই কেমন অবহেলা চোখে দেখছে। তারপর সবকিছু ভুলে আবার রুমে চলে আসলাম। রুমে প্রবেশ করতে অবাক হয়ে গেলাম। পুরো রুমে ধুলোবালি দিয়ে ভরে গেছে। হয়তো কেউ রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করেনি। যেখানে আমাকে অবহেলা করছে সেখানে আমার রুম প্রশ্নই আসে না। কি আর করার, রুমটা একাই পরিষ্কার করে ফেললাম। তারপর ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিতেই কেমন জানি ক্ষুধা অনুভব করতে লাগলাম। সকাল থেকে আসলে কিছুই খাওয়া হয়নি। ঘড়িতে লক্ষ্য করলাম 2টা বাজতে 15 মিনিট বাকি। কিন্তু একটা বিষয় কিছুতেই মাথায় ঢুকছে না। বাসায় প্রায় 4 ঘন্টা ধরে আসছি, কিন্তু এরই মধ্যে খাবার খাওয়ার জন্য কেউ খোঁজ পর্যন্ত করলো না। আগে তো খাবার খাওয়ার কথা বলে বলে কানটা ঝালাপালা করে দিত, কিন্তু আজ ব্যতিক্রম হচ্ছে কেন? বেশ, তারপর ড্রয়িং রুমে আসতে লক্ষ্য করলাম সবাই খেতে বসেছে। অনেকটা অবাক হলাম। তারপর ভনিতা না করে সরাসরি খাবারের টেবিলে গিয়ে চেয়ার টেনে বসতেই আপু খাবারে পানি ঢেলে দিয়ে উঠতেই যাবে, এমন সময় বললাম, আপু, খাবারে হঠাৎ পানি ঢেলে দিয়ে দিয়েছে। এক টেবিলে নর্দমার কিটের সাথে কিভাবে খাবো? এইভাবে নিজে না খেয়ে তার খাবারের সুযোগ করে দিচ্ছি। আপু, নর্দমার কিটটা কি আমাকেই বললি? তো কাকে বলবো? তোর নিজের কৃতকর্মের জন্য নর্দমার কিট ডাকাই উচিত। হঠাৎ ভাইয়া বলে উঠলো। তানজিলে, এসব কি শুরু করলি? ছোট খেতে বসেছে, খেতে দে না। ভাইয়া, তুমি জানো না এই নর্দমার কিটের জন্য ক্যাম্পাসে আমার সকল বান্ধবীর কাছে কতটা অপমানিত হতে হয় জানো? এর জন্য এখন ক্যাম্পাসে যাওয়াই বাদ দিয়ে দিচ্ছি, শুধুমাত্র এই জানোয়ারটার জন্য। আপুর কথাগুলো শুনে সেখানে আর বসলাম না, চলে আসলাম আমার রুমে না খেয়ে। আজ সত্যিই খুব খারাপ লাগছে এই ভেবে যে মা আপু আমাকে এখনো পর্যন্ত ক্ষমা করতে পারেনি। রুমে এসে যে কতক্ষণ কান্না করলাম সেটা হয়তো বলতে পারবো না, কারণ ছোট থেকেই বড় হয়েছি। আমার জানা মতে আমি কখনো কান্না করিনি, কিন্তু আপুর কথাগুলো শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। সারাটি দিন কেটে গেল না খেয়ে। আমি রাগ করে সেখান থেকে চলে আসলাম, আর পরবর্তী কেউ আর আমাকে খাবারের জন্য ডাকার প্রয়োজনটা বোধ করলেন। রাতটা কোনো মতে কাটালাম। সকালে আর খাবারের জন্য একটু অস্থির হয়ে পড়লাম। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসতে লক্ষ্য করলাম কালকের মতো আজ সকালেও আমাকে না খেতে ডেকেই সবাই খেতে বসে গিয়েছে। একটু নিশ্চিত হতে টেবিলে গিয়ে বসলাম। যে যার মতো খেয়ে যাচ্ছে, কিন্তু আমার দিকে কারোরই খেয়াল নেই। তারপর ভনিতা না করে মাকে বললাম, মা, খাবারটা একটু বেড়ে দাও না। কিন্তু মা নিশ্চুপ। বেশ, বোঝা হয়ে গেল। বুঝতে আর অন্য কিছু বাকি রইল না। এখন তারা সবাই মিলে আমাকে অবহেলা করছে। তারপর কোনো কিছু না বলে টেবিল থেকে উঠে পড়লাম আর বাইরে বেরিয়ে এসে পড়লাম। অনেকদিন কলেজের দিকে যাওয়া হয় না। চলে গেলাম সেখানে। গিয়ে লক্ষ্য করলাম শামীম, আশরাফ, লিসান তারা 3 জন একসাথে কলেজের মাঠে বসে আড্ডা দিচ্ছে। সেখানে গিয়ে দাঁড়াতে তারা বলে উঠল, রনি, কেমন আছিস? কতদিন পর তোকে দেখলাম। তোদের মতো বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। এতগুলো দিন জেলে কষ্টের মজে কাটালাম, কই একবারও তো দেখতে গেলি না। তাছাড়া আমার নিজের আপন জনেরাই তো আমাকে দেখতে চাইনি। আর তোরা তো শুধুমাত্র নামে বন্ধু, প্রকৃত বন্ধু না। দোস্ত, কি বললি? তোর পরিবার থেকে কেউ দেখতে যায়নি? আরে কেউ না, শুধু ভাইয়া ছাড়া। সত্যি তোকে দেখতে যায়নি? এভাবে বিভিন্ন আলোচনার মাধ্যমে সময় অতিবাহিত করে বাসায় ফিরলাম। বাসায় প্রবেশ করতেই ভাইয়া বলে উঠল, কই ছিলি সারাদিন? এই তো একটু বন্ধুদের সাথে আড্ডা দিতেই দেরি হয়ে গেল, এই আর কি। এখন থেকে ওসব বন্ধুদের কাছ থেকে দূরে থাকবি। আর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি,
মিমি এই বাড়ির বউ হবে। তাদের পরিবারের সাথে আমার সম্পূর্ণ কথা হয়েছে, এখন এই পাঞ্জাবিটা পরে রেডি হয় নাই। ভাইয়া একটা নতুন পাঞ্জাবি হাতে দিয়ে বলল। ভাইয়ার কথাতে আর দ্বিমত পোষণ করলাম না। তারপর ভাইয়া আমাকে নিয়ে মিমিদের বাসায় নিয়ে গেল। বিয়েটা বেশ গোপনেই হয়ে গেল। সবার মুখে কালো হয়ে আছে আর আমার দিকে ঘৃণার নজরে তাকাচ্ছে। বিয়ের সকল ঝামেলা মিটিয়ে মিমিকে নিয়ে বাড়িতে আসার পর সবাই মিমিকে পেয়ে খুশি হয়েছে অবশ্য। তাদের এই খুশি দেখে মনের মধ্যে অজানা একটা খুশির বন্যা বইছে আমার। হয়তো সব ভুলে মিমিকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে পারবো এই ভেবেই তো সকল কিছুর অবসান ঘটিয়ে বাসর ঘরে গেলাম। রুমটা ফুলে সাজানো দেখে একটু ভালো লাগলো। রুমে মিমি আমার প্রবেশ দেখে বলল, আমি আপনার কি এমন ক্ষতি করেছিলাম যে আমাকে এই প্রতিদান দিলেন? মিমি হঠাৎই আমাকে দেখি কান্না জুড়ে দেবে, সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। তারপর পরিস্থিতির মোকাবিলা করার জন্য বললাম, আমি তোমার কাছে আসলে কিভাবে ক্ষমা চাইবো সেই ভাষাটাই খুঁজে পাচ্ছি না। তারপরও বলছি, আমি আমার কৃতকর্মের জন্য খুবই লজ্জিত আর অনুতপ্ত। প্লিজ মিমি, আমাকে ক্ষমা করে দাও। বাহ, কি চমৎকার একটা কথা বললেন। আমার জীবনটা ধ্বংস করে এখন বলছেন খুবই লজ্জিত আর অনুতপ্ত। এসব কথা একটা ধর্ষণকারী মুখে মানায় না। তারপর কোনো কিছু না ভেবে মিমির পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলাম, মিমি, আমি খুব বড় ভুল করেছি মিমি। তোমার ভালোবাসাটাকে ঠকিয়ে নিজের কৃতকর্মের জন্য রিমান্ডে 3 দিন অসহ্যকর মানসিক টর্চার সহ্য করতে হয়েছে আমাকে। তোমার সাথে অন্যায় করে আমাকে অনেক কষ্টের মাঝে থাকতে হয়েছে মিমি। প্লিজ এইবার তো আমাকে ক্ষমা করো। এইবার চলো না, আমরা নতুন করে জীবন শুরু করি। এসব নাটক আমার সাথে না করলে খুব খুশি হব। আর হ্যাঁ, আমার পাটা ছাড়ুন, অসহ্য লাগছে। তারপর চোখের পানিটা মুছে মিমিকে বললাম, মিমি, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে যে আমি অনুতপ্ত এই তিলে তিলে শেষ হয়ে যাব। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কেবল তো শুরু, আপনার এখনো অনেক শাস্তি বাকি আছে। আর হ্যাঁ, একটা কথা বলাই হয়নি, এই বিয়েটা কেন হয়েছে জানেন? না, কেন হয়েছে এই বিয়ে? কারণ আমি 2 মাসের অন্তঃসত্ত্বা। আর আমার জানা মতে কেউ হয়তো এমন মেয়েকে বিয়ে করবে না। এর জন্য আপনার ভাইয়া সব জেনে বিয়ে করে দিয়েছেন। হঠাৎ মিমির এমন কথায় মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তারপর কিছুক্ষণ ভেবে মিমিকে বললাম, আমি সব কিছু মেনে নেব মিমি, তারপরও দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আর হ্যাঁ, কথা দিচ্ছি সবকিছু ছেড়ে একদম ভালো হয়ে যাব। সেদিনের কথা জীবনেও ভুলবো না। নিজেকে কি মনে করেছেন আপনি? অন্যায় করে পার পেয়ে যাবেন? কখনো না। আপনাকে তার চরম শাস্তি পেতে হবে। যেমনটা আমি রোজ রাতে কান্না করে বালিশ ভিজিয়েছি, আপনাকেও তেমন অবস্থা ফেলবো। আর কি বললেন? সবকিছু ভুলে আপনাকে ক্ষমা করে মেনে নিব? ভুল ভাবছেন, তার কখনো সম্ভব না। তুমি না আগে আমাকে অনেক ভালোবাসতে, এখন কি আমাকে আর ভালোবাসো না? আগে ভালোবাসতাম, তখন তো আর জানতাম না যে এই ভালো চেহারার পিছনে একটা শয়তানের মুখোশ লেগে আছে। জানি না এই অন্যায় করার জন্য কতদিন আমাকে অনুতপ্তের আগুনে পুড়তে হবে, কিন্তু আমাকে একটা সুযোগ দাও নিজেকে ভালো করে তোলার, তোমার সামনে উপস্থিত করার জন্য। সুযোগ দিলেই কি আমার সেই সব আগের দিনগুলোর মতো করে দিতে পারবেন? আমি জানি মিমির এই কথার কোনো উত্তর আমার কাছে নেই, তাই আমি নিশ্চুপ হয়ে থাকলাম। আমার নিশ্চুপ হয়ে থাকা দেখে মিমি আবারও বলে উঠল, কি হলো, চুপ হয়ে গেলেন কেন? আমি জানি আপনাকে শতবার বললেও আমার সেই সব আগের হাসি খুশির দিনগুলো ফিরিয়ে দিতে পারবেন না। সুতরাং নতুন করে কোনো সুযোগ দিয়ে লাভ নেই। ভালো প্রেমিক হতে পারিনি ঠিকই, কিন্তু ভালো স্বামী হয়ে দেখাবো, কথা দিচ্ছি। সরি, আপনাকে স্বামী বলে মেনে নিচ্ছি না। আর হ্যাঁ, আপনার যদি সেদিনের মতো মনের মধ্যে চাহিদা পোষণ হয় তাহলে আমাকে বলবেন প্লিজ। সেদিনের মতো পাশবিক আচরণ করবেন না। হঠাৎ মিমির এমন কথায় বাকরুদ্ধ হয়ে মিমির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আমার এমন অবস্থা দেখে মিমি বলল, ভুল তো কিছু বলিনি। আপনাদের মতো জানোয়ার এছাড়া কি বা করতে পারে একটা অসহায় মেয়েকে ধর্ষণ করা ছাড়া? মিমি এসব বলে আমার অনুতপ্তের আগুনটা আরো জ্বালিয়ে দিও না প্লিজ। শুনতে বুঝি খুব খারাপ লাগছে? অন্যায়টা করার আগে মনে ছিল না? মিমির কথা সহ্য করতে পারলাম না, তাই বাইরে চলে আসলাম। কারণ মিমির বলা প্রত্যেকটা কথা আমার বুকে এসে আঘাত করছে। তারপর ভাবতে লাগলাম, হ্যাঁ, আসলেই তো আমি একটা ধর্ষণকারী। মিমির মতো ভালো একটা মেয়ের লাইফটা এইভাবে শেষ করে দিতে পারলাম।
এই কথা ভাবতে নিজেকে শেষ করে দিতে মন চাচ্ছে। দেয়ালের সাথে কয়েকটা আঘাত করতেই হাতে রক্ত ঝরতে শুরু করলো। সেই দিকে আমার কোনো ভ্রুক্ষেপ পর্যন্ত নেই। কিছুক্ষণ পর রুমে এই অবস্থায় যেতেই মিমি আমাকে দেখেই বলল, অযথা এসব নাটক না করলেও পারতেন। হাতে রক্ত ঝরালেই যে আপনাকে আপন করে নিব সেটা আপনার ভুল ধারণা। নিজের কৃতকর্মের জন্য তুমি আমাকে কখনো ক্ষমা করবে না, আমি সেটা জানি। তারপরও বলবো, আমি তোমার আশায় চেয়ে রইব। যেদিন তুমি এসে বলবে সকল কিছুর জন্য আমাকে ক্ষমা করে দিয়েছো, আমাকে স্বামী বলে মেনে নিয়েছো, সেই দিনটা পর্যন্ত অপেক্ষায় থাকবো। সেদিন আর কখনোই আসবে না। আমার দেহে যতদিন আত্মা থাকবে ততদিন আপনাকে ঘৃণাই করে যাব। তবে তুমিও শুনে রাখো, যেদিন আমি তোমার কাছে হেরে যাব, সেদিন আমিও অজানা কোনো এক দেশে চলে যাব, যেখানে গেলে কেউ আর ফিরে আসে না। ঘুমাবো এখন, আপনি প্লিজ চুপ করেন তো, ভালো লাগছে না। এই বলে মিমি ঘুমিয়ে পড়ল। আজ মিমির দিকে তাকাতে পর্যন্ত পাচ্ছি না, শুধু তার সাথে অন্যায় করা কথাটা বারবার মনে পড়ছে। জানি না মিমি আমাকে আদৌ ক্ষমা করবে কিনা, কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস যে সে আমাকে ক্ষমা করে স্বামী বলে মেনে নেবে। তারপর সোফায় ঘুমোতে চলে গেলাম। কিছুক্ষণ পর এমনিতেই চোখটা লেগে আসলো। বেশ ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালে কারো চেঁচামেচিতে ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে লক্ষ্য করলাম মিমি জোরে জোরে কান্না করছে। তার এই অবস্থা দেখে মিমিকে বললাম, কি হয়েছে মিমি, কান্না করছো কেন? তখন মিমি বলে উঠল, চুপ, এখন ভালো মানুষগিরি দেখাতে আসছিস? রাতে আমাকে মারার হুকুম দিয়েছিস, সে কথা কি ভুলে গেলি? এই বলে মিমি আরো জোরে জোরে কান্না করতে লাগলো। মিমির কান্না শুনে বাড়ির সবাই রুমে আসলো। আর প্রথমেই ভাইয়া মিমিকে জিজ্ঞাসা করলো, মিমি, কি হয়েছে? রুনি তোমাকে কিছু বলছে? ভাইয়া, ও আমাকে শেষ করার কথা বলেছে। যদি আমি এই বাড়ি না ছাড়ি তাহলে নাকি আমাকে মেরে ফেলবে। এই ভয়েও আমাকে রাতে দেখিয়েছে। এই বলে মিমি কান্নায় ভেঙে পড়লো। হঠাৎ মিমির এমন কথায় ভাইয়া প্রচন্ড রেগে গিয়ে বলল, কিরে, মিমি যা বলছে সব সত্যি তো? এই বলে প্রচন্ড রেগে ভাইয়া আমার দিকে আসতে লাগলো। ভাইয়া, মিমি এসব কথা মিথ্যা কথা বলছে। মিমি, তুই শুধু শুধু। আমার মুখ থেকে এই কথা বলতেই ভাইয়া সজরে 2টা থাপ্পড় আমার গালে বসিয়ে দিল। আমি তো অবাক হয়ে মিমির দিকে তাকিয়ে আছি আর ভাবছি, মিমি তাহলে আমাকে সাত সকালে মিথ্যা কথা বলে ভাইয়ার কাছে মার খাওয়ালো। মাথা নিচু করে এইসব ভাবতে ভাইয়া বলে উঠল, আজ থেকে তুই আমার ভাই না। সব সময় তোর ভালো চেয়েছি, কিন্তু তুই যে এতটা বাজে হবি তা আমার জানা ছিল না। এরই মধ্যে আপু বলে উঠল, দেখলো তো ভাইয়া, আজ মিমিকে মারার হুকুম দিয়েছে। কাল যদি সত্যি সত্যি মিমিকে মেরে ফেলে, তার কোনো বিশ্বাস নেই। তাছাড়া এই জানোয়ারটার দ্বারা সবকিছুই সম্ভব। ভাইয়া আর আপুর কথাতে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, কান্নাই ভেঙে পড়লাম। মিমির মিথ্যে কথাতে আমাকে এতটা অবিশ্বাস করবে না আমার জানা ছিল না। তারপর মিমি বলে উঠল, তানজিলা আপু, আমাকে প্লিজ এই জানোয়ারটার হাত থেকে বাঁচান। এই রুমে একসাথে থাকলে নিশ্চিত কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আজ থেকে তুমি আমার সাথেই থাকবে। এরই মধ্যে মা আর ভাবি আসলো। মা ভাইয়াকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই ভাইয়া সম্পূর্ণ ঘটনা বলল। মা শুনে আমাকে বলতে লাগলো, আর কত এই পরিবারে অশান্তি সৃষ্টি করবি বলতো? কি হলো, জবাব দে। না, আর পারছি না। হে আল্লাহ, আমাকে এই সংসার থেকে উঠায় নাও, নয়তো এই আপদটাকে উঠায় নাও। আল্লাহ কেন তোমাকে উঠাতে যাবে মা? একটু আগে বললে না আপদটাকে উঠিয়ে নিতে, তাই হবে। আজ তুমি আমার মা হয়ে যে দোয়াটা আমাকে করলে, আশা করছি একদিন ঠিকই পূরণ হবে। এই বলে বাইরে চলে আসলাম। বাইরে নির্জন জায়গায় বসে বসে ভাবতে লাগলাম, মিমি সাত সকালে ভাইয়াকে মিথ্যে কথা বলে আমাকে মার খাওয়ালো। হয়তো তার সাথে করা অন্যায়ের জন্য প্রতিশোধ নিচ্ছে। যদি মিমি আমার সাথে এইভাবে প্রতিশোধ নিয়ে ভালো থাকতে পারে, সেটাতে আমি আর বাধা দেব না। হাজার হোক, প্রথম তো দোষ আমারই ছিল। মিমি তো আমাকে কম ভালোবাসেনি। আমি না হয় আমার করা ভুলের মাসুল দিয়ে যাব। যেদিন সত্যি মিমি কিংবা আমার পরিবারের কাছে হেরে যাব, সেদিন না হয় চলে যাব না ফেরার দেশে। এইসব ভেবে দুপুরে বাড়িতে গেলাম। রুমে প্রবেশ করতেই মিমি বলে উঠল, বলেছিলাম না আপনার শাস্তির এখনো অনেক বাকি। এই কাজটা না করলেও পারতে। এমনিতে ভাইয়া আপু আমাকে দেখতে পারে না, আর আজ যা ঘটালে। শুরু কি ভেবেছেন আমি আপনাকে এমনি ছেড়ে দেব? অসম্ভব, কখনো না। আমি যতটুকু কেঁদেছি তার থেকে দ্বিগুণ আপনাকে কাঁদতে হবে। কেবল আপনার পরিবার থেকে আলাদা করলাম মাত্র।
পরে বুঝতে পারবেন কি ঘটবে। মিমি প্লিজ এরকম করো না, তুমি শুধু একবার ভালো হওয়ার সুযোগটা দিয়েই দেখো না। অসম্ভব, কখনো না। তাহলে কি করতে চাও? আমার সাথে করা অন্যায় সঠিক বিচার করতে চাই। তোমার বিচারটা কি আমাকে শেষ করলেই সমাধান হবে? এত সহজে মরলে তো হবে না, তার আগে আপনার ভুলের মাসুল দিতে হবে, তারপর না হয় মরলে মরবেন। আমি বললেও তোমার কিচ্ছু যায় আসে না। এতটা ঘৃণা করো আমাকে? তার থেকেও বেশি। আল্লাহর কাছে প্রার্থনা করো যেন খুব শীঘ্রই আমার করা পাপের ফলটা দিয়ে দিই। এই বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হতেই দেখি ভাইয়া আমার রুমে আসছে। যেই আমি কথা বলতে যাব, আমার কথা থামিয়ে ভাইয়া বলতে লাগলো, মিমি, আজ থেকে তুমি তানজিলের সাথেই থাকবে। বলা তো যায় না কখন কি ঘটে যায়। তাছাড়া আমি তো বাড়িতে সবসময় থাকি না, বুঝতেই তো পারছো কি বলতে চাচ্ছি। ভাইয়ার এমন কথায় অনেকটা অবাক হয়ে গেলাম। ভাইয়া বলছে কখন কি অঘটন ঘটে যেতে পারে, না আমাকে জিজ্ঞেস করতেই হবে। ভাইয়া, তুমি কি অঘটন ঘটে যাওয়ার কথা বলছো? সব ঘটনার মূল তো তুই, আর এখন কিছুই জানিস না বলছিস, তাই না? আমি কেন অঘটন ঘটাতে যাব? অত কথা আমি বলতে পারবো না, অফিসে যেতে হবে। এই বলে ভাইয়া অফিসে চলে গেল। মিমির প্রতি আমার রাগ উঠে গেল। তখন রাগী দৃষ্টিতে জিজ্ঞাসা করলাম, তুমি আমার পরিবারকে কি বুঝিয়েছো? যেটা বললে কাজ হয়ে যাবে সেটাই বলেছি। তুমি আমাদের পরিবারে অশান্তি সৃষ্টি করে কি মজা পাচ্ছ? আপনার জন্য যেমনটা আমার পরিবার অশান্তিতে ভুগছে, তেমনি আমি এই পরিবারে অশান্তিতে পরিণত করে আপনাকে বোঝাবো একটা হ্যাপি ফ্যামিলিতে অশান্তির কালো ছায়া পড়লে কেমন লাগে। ভেবেছিলাম নিজেকে শেষ করে ফেলবো, কিন্তু যখন জানলাম আমার সাথে আরেকটা জীবন গড়ে উঠছে, তখন আমার নেওয়া সিদ্ধান্ত পাল্টে ফেললাম। সাধারণ একটা পশুর জন্য আমি নিজের জীবন শেষ করতে চাইলেও নিষ্পাপ একটা শিশুর জীবন তো শেষ করে দিতে পারি না। যা হবার তা তো হয়ে গেছে, সেটা নিয়ে পড়ে থাকলে সমস্যার সমাধান মিলবে? হ্যাঁ, মিলবে না কোনোদিনও, বরং আরো ঝামেলা সৃষ্টি হবে। আমিও তো চাই সেই অশান্তি সৃষ্টি করতেই। এভাবেই কিছুদিন কেটে গেল। প্রতিটা দিন কোনো না কোনো বিষয় নিয়ে মিমি আমার সাথে ঝগড়া বাঁধাতো। যদিও মিমিকে কিছু বলতাম না, সেই আগ বাড়িয়ে আমার সাথে ঝগড়া সৃষ্টি করতো। আমাদের রোজ রোজ এই ঝগড়াতে আমার পরিবার একদম অতিষ্ঠ হয়ে গিয়েছিল, আর সম্পূর্ণ দোষ পড়ে আমার ওপরে। আমি নাকি এসবের মূল। একদিন রাতে ফেসবুকিং করছিলাম, হঠাৎ মিমি রুমে আসলো আর বলতে লাগলো, আজ থেকে আমি আর কোনো ঝগড়া বাঁধাবো না। মিমির এমন কথা এতটা খুশি হয়েছিলাম যে আমি বলে বোঝাতে পারবো না। কারণ আমিও চেয়েছিলাম অতীতের সব ভুলগুলো শুধরে নিয়ে মিমিকে নিয়ে একটা সুখের সংসার গড়ব। এছাড়াও তাকে নিয়ে আমি হাজারো স্বপ্ন বুনেছি, তা আজ বাস্তব হতে চলেছে। তারপর আমি মিমিকে খুশি হয়ে জড়িয়ে ধরে বললাম, হঠাৎ সিদ্ধান্ত চেঞ্জ করলে যে? ভাবলাম আর কতদিন তোমাকে কষ্ট দিব, তাছাড়া তুমি তো এখন আমার স্বামী, তোমাকে কষ্ট দিতে তো আমিও ভালো থাকতে পারবো না। তাহলে আমাকে ক্ষমা করে দিয়েছো? মিমি এবার বুকে মাথার আড়াল করে বলল। হ্যাঁ। খুব শক্ত করে মিমিকে জড়িয়ে ধরলাম আর বলতে লাগলাম, এখন থেকে আমাদের পরিবারের কোনো অশান্তি ঢুকবে না। আমরা এই পরিবারকে আরো শান্তিতে ভরপুর করে দেব। হ্যাঁ, শান্তিতে ভরপুর করে দিব। মিমিও আমাকে জড়িয়ে ধরলো। রাতে যখন ঘুমোতে যাব তখন মিমিকে বললাম, মিমি অনেক রাত হয়েছে, যাও ঘুমোতে যাও। না, আমার স্বামীকে রেখে আমি অন্য রুমে ঘুমাতে যাব না। তাহলে কি করবে এখন? তোমার এখানেই থাকবো। ওকে, তাহলে এসো, এখন ঘুমোবে, অনেক রাত হয়েছে তো। দুজনেই শুয়ে আছি। কিছুক্ষণ পর মিমি আমার বুকে মাথা রেখে বলল, তুমি কি সত্যি আমাকে ক্ষমা করে দিয়েছ? মিমি আমার কপালে কিস করে বলল, কেন বিশ্বাস হচ্ছে না? তুমি জানো তোমার সাথে অন্যায়টা করে আমি অনেক কষ্টে ভুগেছি। শুধু ভেবেছি কখন তুমি আমাকে ক্ষমা করে আপন করে দেবে, এই আশাই প্রহর করেছি। আজকে তার অবসান ঘটল। আমিও তোমাকে খুব মিস করেছি, তোমার জন্য অনেক কান্না করেছি। আমাদের মাঝে যে নতুন অতিথি আসছে, তাকে নিয়ে আমরা নতুন করে সংসার করব। মিমি কোনো উত্তর দিল না। তখন আমি বললাম, মিমি ঘুমিয়ে গেলে নাকি? না, ঘুমাইনি, বলো। কি বললাম শুনেছি তো? মিমি কি জানি আস্তে করে বললো, সেটা আমি শুনতে পেলাম না ঠিক। সেটা জানার জন্য জিজ্ঞাসা করলাম, কি বললে মিমি? না, তেমন কিছু না, ঘুমিয়ে পড়ো। এই বলে মিমি ঘুমিয়ে পড়ল। আর কোনো কিছু না ভেবে আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে কারো কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে লক্ষ্য করলাম মিমির শরীরে বিভিন্ন জায়গায় ব্লেড দিয়ে কাটার দাগ, আর অনেক রক্তও পড়ছে। তার এমন অবস্থা দেখে ঘাবড়ে গিয়ে বললাম, মিমি তোমার এই অবস্থা কি করে হলো?
কেন? তোমার কি মনে হচ্ছে আমি নিজেই এই অবস্থা করেছি? কিন্তু কিন্তু এই অবস্থা কি করে হলো? হ্যাঁ, ছোট একটা নাটক করার জন্য। নাটক? নাটক মানে? এবার দেখ তোকে কেমন শায়েস্তা করি। এই বলে মিমি সেদিনের মতো কান্না করতে লাগলো। তার কান্নাতে সবাই রুমে এসে ভিড় করল। আর তার এই কাটা ছেঁড়া থেকে রক্ত পড়ছে সেটা দেখে ঘাবড়ে গিয়ে প্রথমে আপু বলতে লাগলো, ভাইয়া, বলেছিলাম না এই জানোয়ারটার দ্বারা সব সম্ভব। কিভাবে মেয়েটার শরীরটা আজ খুব জানতে ইচ্ছে করছে মানুষের মাঝে কি ভুল ত্রুটি হতে পারে না, এই বলে এতটা অবহেলা করতে হয়। আজকের পর থেকে আর কখনোই বাড়ির কারোর সাথে কথা বলবো না। আমি আমার মতোই থাকবো। এই ভেবেই তাদের কিছু না বলেই পাশ কেটে আমার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর কেউ একজন আমার দরজায় নক করলো। দরজা খুলে দেখে তো আমি অবাক হয়ে বলতে লাগলাম, মা তুমি? না মানে তোর ভাইয়া আমাকে পাঠিয়েছে। কিন্তু কেন? কাল তোর তানজিলা আপুকে আনতে যাওয়া লাগবে, সেটা জানানোর জন্য বললো। আমি পাগলের মতো হয়ে মন থেকে আমার কষ্টের হাসি বেরোতে লাগলো। হাসছো যে? মা, সব আয়োজনেই তো আমাকে ছাড়াই হয়েছে, আমাকে জানানোর প্রয়োজন বোধটুকুও মনে করেনি। আর আপু আজ চলে গেল, অথচ আমাকে কিছুই বলে গেল না। তাহলে নির্লজ্জের মতো সেই বিয়েতে আমাকে যেতে হবে, তাই না? তুমি বরং ভাইয়াকে গিয়ে বলো আমাকে ছাড়াই যেন বাকি অনুষ্ঠানটা শেষ করে দেয়। মা আমার কথা শুনে দ্বিতীয়বার কোনো কথা বলেনি, সোজা চলে গেল। দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে দরজায় কে জানি ধাক্কাতে লাগলো। দরজা খুলে দেখি মা। তখন মাকে বললাম, মা আবার কেন এসেছো, কিছু বলবে? না মানে তোর ভাইয়া ডেকেছে। তাকে গিয়ে বলো আমার কাজ আছে, এখন যেতে পারবো না। এই বলে দরজাটা লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। এখন হয়তো ভাইয়া বুঝতে পারছে আমাকে ছাড়া এই অনুষ্ঠানটা করা তার বড্ড বড় ভুল হয়েছে, আর তার জন্য এখন আমাকে ডাকছে। তারপর আর কিছুক্ষণ ঘুমিয়ে 10টার দিকে ফ্রেশ হয়ে বের হব, এমন সময় মা ডাক দিল। শুনেও না শোনার ভান করে চলে যেতে লাগলাম। তা দেখে আবারও ডাক দিল। তখন মার ডাকে সাড়া দিয়ে বললাম, মা কিছু বলবে? কোথায় যাচ্ছিস? এই তো একটু বাইরে যাচ্ছি। তোর আপুকে আনতে যাবি না? আমার না গেলেও চলবে, তাছাড়া ভাইয়া ভাবি মিমি তারা তো আছেই, তাদেরকে পাঠিয়ে দাও। তুই গেলে একটু ভালো হতো। না মা, ওখানে গেলে আবার আরেক ঝামেলা হতে পারে, তোমরা বরং আপুকে আনতে চলে যাও, আমার সেখানে না গেলেও চলবে। এই বলে বাইরে চলে আসলাম। এইভাবেই আরো কিছুদিন কেটে গেল। এখন ভাবতে লাগলাম আর কতদিন এইভাবে বন্ধুদের কাছ থেকে ধার দেনা করে চলবো। না, আমাকে একটা চাকরির ব্যবস্থা করতেই হবে। কিছুদিন ঘোরাঘুরি করার পর ভাগ্যক্রমে একটা চাকরি পেয়ে গেলাম এক বড় ভাইয়ের মাধ্যমে। আর এখন আমার দিনকাল বেশ ভালোই যাচ্ছে। সকালে অফিসে যাচ্ছি আর রাতে ফিরছি। নিজেকে যতটা পারছি ব্যস্ততার মাঝে ডুবিয়ে রাখছি, এতে বাড়ি কারোর সাথে প্রায় দেখাই হয় না। আর এইদিকে মিমির শরীরে পরিবর্তন আসতে শুরু করছে। তার সাথে অবশ্য কথা হয় না আজ প্রায় 4 মাস ধরে। আমি আর আগ বাড়িয়ে কথা বলি না। অনেক তো চেষ্টা করেছি মিমিকে নিয়ে সুখে শান্তিতে থাকতে, কিন্তু সবসময় সেটার বিপরীতটাই হয়। দেখি আর কোনো চেষ্টাটাই করিনি। আর এইটা ভেবেই তারপর আর কোনো চেষ্টাটাই করে দেখিনি। এইভাবে কাটিয়ে দিলাম 4 মাস। এখন অবশ্য বাড়ি থেকে সবাই আগের মতো ফ্রি হতে যাচ্ছে, কিন্তু আমি সে আগের মতো ফ্রি হতে পারছি না। একদিন রাতে অফিসের সকল ঝামেলা চুকিয়ে বাড়িতে ফিরলাম। বাড়িতে এসে লক্ষ্য করলাম ভাইয়া, ভাবি, আপু, আপুর হাজবেন্ড আর মা তারা সবাই একসাথে টেবিলে বসে খাচ্ছে। শুধু মিমি সেখানে নেই। তো আমি খাওয়াতে আপুর হাজবেন্ড বলে উঠল, এই যে ভাইয়া, বসো, একসাথে ডিনারটা করে নেই। না ভাইয়া, আমি খেয়ে এসেছি, আপনারা খান। আর বস না, আজ না হয় একসাথেই খাওয়া যাক। তাছাড়া শুভ আজ আমাদের বাড়িতে আসছে। সরি ভাইয়া, তোমরা খাও, আমি খেয়ে এসেছি। এই বলে আমি আমার রুমে প্রবেশ করতে লক্ষ্য করলাম মিমি আমার রুমটা গোছগাছ করে দিচ্ছে। সেটা দেখে অনেকটা অবাক হয়ে গেলাম যে মিমি আমার সাথে কথাই বলতো না, সে আজকে আমার রুমটা গোছগাছ করে দিচ্ছে। এই দৃশ্য দেখেও না দেখার ভান করে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হলাম, তখনও লক্ষ্য করলাম মিমি বসে আছে, কোনো কথা না বলে অন্যদিকে তাকিয়ে আছি। মিমিও বুঝতে পারছে তার সাথে কথা বলার মুড নেই। আমার এমন অবস্থা দেখে মিমি আগ বাড়িয়ে বলতে লাগলো, কেমন আছো? মিমির কাছ থেকে কেমন আছো কথাটা শুনে কেমন জানি মনের মধ্যে আগুন জ্বলে উঠল। তখন তার কথার উত্তর না দিয়ে রুম থেকে বের হতেই যাব, এমন সময় মিমি আমার পথ আটকিয়ে বলল, কি হলো, কিছু বলছো না যে? সরি, আসলে প্রতিশোধের ছলে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি।
এখন আমারও খারাপ লাগছে তোমার এই অবস্থা দেখে। আমি জানি তুমি আমার সাথে কথা বলতে চাচ্ছ না, কিন্তু এভাবে চললে তো আর হবে না। আমরা সবকিছু ভুলে চলো নতুন করে সংসার করে তুলি। মিমির বলা প্রত্যেকটা কথা এখন আমার খুব বিরক্ত লাগছে, তাই তাকে বললাম, তুমি এখান থেকে গেলে আমি খুব খুশি হব। কেন? আমি যেটা বললাম সেটা কি সম্ভব না? এখান থেকে যেতে বলেছি, কিন্তু আমার রেগে যাওয়া দেখে মিমি আর দ্বিতীয় কোনো কথা না বলেই চলে গেল। আমি তো বকাটে খারাপ মানুষ, আমি না হয় তাদের সাথে কথা না বলেই চালিয়ে দেব। এই ভেবে রাতের ঘুমটা শুধু বাড়ি দিল। আজ কেন জানি ঘুমটা সকালেই ভেঙেছে, তাই কোনো কিছু না ভেবে ছাদে চলে গেলাম। ছাদে পা রাখতেই লক্ষ্য করলাম আপু আর শুভ ভাইয়া তারা কথা বলছে। তাদের দেখে যেই নিচে নামতে যাব এমন সময় আপু পিছন থেকে ডাক দিল, না থাক, পরিচয় হওয়ার আর দরকার নেই, আমি এনাকে আগে থেকেই চিনি। আমি মিথ্যে কথা বলে ছাদ থেকে চলে আসলাম। যখন বিয়েটা হলো তখন একবারও ডাকলো না, এখন বলছে পরিচয় হয়ে যেতে। কাটা ঘায়ে লবণের ছিটা। রুমে এসে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছি। লক্ষ্য করলাম সবাই টেবিলে বসে খাচ্ছে। এটা নতুন কোনো বিষয় না, গত 4-5 মাস ধরে এই দৃশ্য দেখে আসছি। তো আমি আমার মতো বের হয়ে যাচ্ছি, হঠাৎ ভাইয়া বলে উঠল, কিরে আজ সকাল সকাল বের হচ্ছিস? হ্যাঁ ভাইয়া, একটু বের হতে হচ্ছে। সবাই যখন খাচ্ছি তো খেয়েই তারপর যা। সরি ভাইয়া, তোমার টাকায় কেন অমানুষকে খাওয়াবা? তাছাড়া সেই অমানুষটা এখন চাকরিজীবী হয়ে গেছে, তার নিজের ভার সে নিজেই বহন করতে পারে। এখন তোমাদের তাকে নিয়ে না ভাবলেও চলবে। এই বলে আমি অফিসে চলে গেলাম। হয়তো আমার এমন কথা তাদেরকে বলা উচিত হয়নি, কিন্তু এই 4টা মাসে আমার খাওয়া দাওয়ার খোঁজ খবর নেওয়াই বাদ দিয়েছিল। তখন তো আর আমাকে একবারও বলেনি। আজ আমি চাকরি করছি, সব কিছুতেই ভালো চলছি, এখন বললেই কি তাদের কথা আমাকে শুনতে হবে? কখনো না। এখন যেমন চলছি সারাটা জীবন এমনিভাবেই চলব, কাউকে লাগবে না আমার। অফিসে বসে এসব আনমনেই ভাবছি, এরই মধ্যে হঠাৎ রচনার নাম্বার থেকে একটা ফোন আসলো। ফোনটা রিসিভ করতে বলে উঠলো, আপনি কি রনি বলছেন? কে আপনি? আপনার স্ত্রী। আপনার মাথায় মনে হয় প্রবলেম হয়েছে, আজই প্রথম ফোনে কথা বলছেন আর আমাকে আসামি বানিয়ে ফেলছেন। আমি কোনো মিথ্যা কথা বলিনি। দেখুন, ফাজলামো করার মতো সময় আমার নেই, রাখি, বাই। ফোনটা কাটবেন না প্লিজ। ফাজলামো করার ইচ্ছা থাকলে অন্য কারোর সাথে করবেন, আমাকে কেন বিরক্ত করছেন? দুপুরে খেয়েছো? আশ্চর্য ব্যাপার, আপনি জানতে চাচ্ছেন আমি খেয়েছি কিনা? জানতে যাচ্ছি। কি আজব পৃথিবী, আপন জনরাই কখনো ফোন দিয়ে জিজ্ঞেস করে না খেয়েছি কিনা, আর আপনি আজই প্রথম ফোন দিয়ে জিজ্ঞেস করছেন যে দুপুরে খেয়েছি কিনা। খুব অদ্ভুত ব্যাপার তো। একথা বলতেই মেয়েটার কান্নার আওয়াজ ভেসে আসছে। শুনে তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি কান্না করছেন? অনেক ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিও প্লিজ। হঠাৎ অচেনা মেয়ে কান্না শুনে কেমন জানি মনের মধ্যে সন্দেহ কাজ করলো। তো আবারও জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি কে বলুন তো, কান্না করে আমার কাছে ক্ষমা চাচ্ছেন কেন? আমি মিমি। মিমির নাম শুনে নিমেষই রাগ উঠে গেল। আর তখন বললাম, তুমি তাহলে এতক্ষণ অচেনা মেয়ের কণ্ঠ ধরে কথা বলছিলে? প্লিজ ফোন রেখো না। আমি জানতাম প্রথমে পরিচয় দিলে তুমি আমার সাথে কথা বলতে না, এর জন্য অজানা মেয়ের কণ্ঠ ধরে কথা বলছিলাম। তো আমাকে ফোন দেওয়ার মানে কি? তোমাকে পরিবার থেকে আলাদা করে মোটেও ঠিক কাজ করিনি। তাছাড়া তোমার এই অবস্থার জন্য তো আমিই দায়ী। তুমি তো ঠিক কাজই করেছো, হাজার হোক তোমার সাথে করা অন্যায় প্রতিশোধ নিয়েছো। আমার জানা মতে তোমার যথেষ্ট প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, তো এখন কি আরো প্রতিশোধ দিতে চাও বলো? হ্যাঁ, এমন করে বলো না প্লিজ। তাহলে কিভাবে বলবো? তুমি তো আমাকে অনেক আমি শুধু একটা ভুল করেছি, তার বিনিময়ে জেল পর্যন্ত যেতে হয়েছে, নিজের পরিবার পর্যন্ত আমাকে অবহেলা করেছে। সেদিনের কথা আমি ভুলে যাব না কখন। প্রথমে তো তোমাকে কম অনুরোধ করি, সব সময় তোমার কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছি আর বলছি চলো না মিমি, সবকিছু ভুলে নতুন করে সংসার করে তুলি। কিন্তু তুমি আমাকে প্রতিনিয়তই ঘৃণা আর অবহেলা করে গেছো। এছাড়া তুমি তো আমাকে অনেক ভালোবাসতে, একসময় সে কথা ভেবে কি ক্ষমা করে মেনে নিতে পারতে না? ঠিকই পারতে, কিন্তু আমার মনে প্রতিশোধকে সব সময় প্রাধান্য দিয়ে গেছে। এখন তো তোমার প্রতিশোধ নেওয়া শেষ, এখন কেন বলছো মেনে নিতে? নিশ্চয় ভয়ে মিমি কান্না করেই যাচ্ছে। সবকিছুর একটা সীমাবদ্ধ থাকে, আর সেটা তুমি অতিক্রম করে ফেলেছো অনেক আগে। তাহলে আমাদের সন্তানের কি হবে? মেরে ফেলবো তাকে? আমি কি তোমাকে সে কথা একবারও বলেছি? তাহলে সে আমার কাছেই থাকবে। আর আমার কি হবে? আগে যেমন আমাকে ঘৃণা আর অবহেলা করে গেছো,
সেটাই করে যাবে। এটাই কি সঠিক সমাধান হবে? এছাড়া এক কাজ করতে পারো, কখনো তোমাকে আমি স্ত্রী বলে মেনে নেব না। সেটা হলে তুমি আমার কাছেই থাকতে পারবে। আমার কথা শুনে মিমি কান্না করতে করতে বলল, আমি তোমার কথাতে রাজি, তারপরও এভাবে আর তোমার কাছ থেকে দূরে সরে থাকতে পারবো না। মিমিকে নিয়ে এক ছাদের নিচে থাকলেও কখনো ভুলেও তার সাথে কথা বলি না। মিমি অনেক চেষ্টা করে আমার মন জয় করার জন্য, কিন্তু তার এসব কাজে কখনো পাত্তা দিই না, এড়িয়ে চলি। আজ যে শুক্রবার, বাড়িতেই থাকতে হচ্ছে। তো ছাদে দাঁড়িয়ে থেকে ফেসবুকিং করছিলাম। হঠাৎ আপু সেখানে গিয়ে বলতে লাগ, কিরে, কেমন আছিস? ভালোই। এই বলে ফোনে আবারও মনোযোগ দিতে লাগলাম। আজ কতদিন পর বাড়িতে আসলাম, আমাকে কিছু জিজ্ঞেস করবি না? জিজ্ঞেস করার মতো সময় আমার কাছে নেই। এই বলে আমার রুমে চলে আসলাম। কয়েক মাস পর আপু বাড়িতে আসলো, আর তার সাথে এমন উল্টোপাল্টা বাজে ব্যবহার করে দিলাম। কেননা তার বলা কথাগুলো আমি এখন ভুলতে পারি। আমি আমার মতো রুমে এসে ফেসবুকিং করছি। এরই মধ্যে মা এসে বলতে লাগলো, তানজিলা অনেকদিন পর বাড়িতে আসছে আর তার সাথে উল্টো কথা বাজিয়ে ফেললি। আর মার কথা শেষ হয়নি, এর মধ্যে আপু এসে বলল, মা, আমি শুধু তাকে জিজ্ঞেস করলাম কেমন আছিস, সে বলল ভালো, কিন্তু যে আমার কথা তাকে জিজ্ঞেস করতে বলছি তখনই বলে কিনা তার কাছে সময় নেই। এটা কোনো কথা হলো? রনি, তানজিলাকে সরি বল। ও আমার কি হয় হ্যাঁ, যে আমি ওকে সরি বলবো? এই, ভুলে গেছিস আমি তোর বড় আপু হই। আমার কোনো বড় আপু নেই। যেটা ছিল সে আমাকে ছোট ভাই বলে অস্বীকার করেছে। আমার কথা শুনে মা বুঝতে পারলো কেন আমি আপুর সাথে এমন রিয়াক্ট করলাম। মা চলে গেল এবং আপুও বুঝতে পারলো কেন তাকে এসব বলছি। হঠাৎ আপু বলে উঠলো, সরি রে, অতীতের কথাগুলো ভুলে যা। তাছাড়া তুই আমার শ্বশুর বাড়িতে একবারও বেড়াতে গেলি না কেন বলতো? আগে বললে অবশ্যই যেতাম। আমি বলছি এখন থেকে তুই প্রায় আমাকে দেখতে যাবি। সেটা আর সম্ভব নয়। কিন্তু কেন? আগে তো আর বলিসনি। আগে বলিনি তো কি হইছে, এখন যাবি? না রে আপু, সেখানে নির্লজ্জের মতো যাওয়া ঠিক হবে না। তাহলে কি তোর আপুকে দেখতে যাবি না? ঠিক তাই। তাছাড়া তুই তো জানিসই আমি একটু জেদি, যেটা বলি সেটাই করি। যখন তো শ্বশুর বাড়িতে যাবো না বলেছি, সেখানে আর যাবোই না। কথাটা শুনে মন খারাপ করিস না। আগে বললে অবশ্যই যেতাম, কিন্তু এখন আর সম্ভব না রে। আমার কথাগুলো শুনে আপু মন খারাপ করে রুম থেকে বের হয়ে গেল। হয়তো আপু আমার কাছে এমন কথা শুনবে সেটা আশা করে। আমি আমার মতো ফেসবুকিং করতে লাগলাম। হঠাৎ মিমি আমার রুমে এসে মাথা ঘুরে পড়ে যেতে লাগলো। তখন তাকে ইচ্ছে না থাকা সত্ত্বেও ধরে ফেললাম। মিমির এমন অবস্থা দেখে কিছুটা ঘাবড়ে গিয়ে মাকে ডাক দিলে মা এসে দেখে বলল, বাবা, জলদি মিমিকে হাসপাতালে নিতে হবে। হ্যাঁ মা, আমি গাড়ি ব্যবস্থা করছি। তারপর মিমিকে হাসপাতালে নেওয়া হয়, আর বাড়ির সবাই হাসপাতালে গিয়ে ভিড় করলো। মিমিকে অ্যাডমিট করিয়ে দিয়ে বেঞ্চে এসে বসে আছি। 1 ঘন্টা পর মা এসে বলতে লাগলো, বাবা, আমি দাদিমা হয়েছি রে। মা তুমি সত্যি বলছো? মিমি ক্যাবিনে আছে, যা দেখে আয়। মা বলতে দেরি করলো, আমি যেতে দেরি করলাম না, সোজা চলে গেলাম মিমির কাছে। ওখানে যাওয়াতে লক্ষ্য করলাম ভাবি আপু সে নতুন অতিথির সাথে কথা বলছে। আমি যাওয়াতে আপু বলে উঠলো, এই দেখ তোর ছেলেটা কেমন সুন্দর হয়েছে, একদম তোর মতো। আমার কাছে আজকের দিনটা কেমন জানি স্বপ্নের মতো লাগছে। তাদের কথা কর্ণপাত না করে আমি সেই নতুন অতিথির ছোট ছোট হাত পাগুলো বোলাতে লাগলাম। কিছুক্ষণ পর মিমি চোখ মেরে প্রথমে আমাকে দেখতে পেয়ে বলে উঠলো, আমার সন্তান কোথায়, দেখাও একটু। মিমি এ কথা বলাতেই আপু গিয়ে বাবুকে মিমির পাশে আলতো করে শুয়ে দিল, আর আমাদের দুজনকে একা রেখে চলে গেল রুমে। আমি আর মিমি আছি, কিন্তু কিছু বলছি না দেখে মিমি বলে উঠলো, তোমার সন্তানকে পেয়ে তুমি খুশি হওনি? মিমির এ কথা বলতেই খুব শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলাম, মিমি আজ আমি অনেক খুশি, যা তোমাকে বলেও বোঝাতে পারবো না। মিমি হয়তো আশাও করেনি তাকে এইভাবে জড়িয়ে ধরবো, কেননা তাকে স্ত্রী বলে আগে তো মেনে নিতাম না, জড়িয়ে ধরা দূরের কথা। কিন্তু আজ এই খুশি দিনে অতীতে যা ঘটেছে সেটা নিমেষেই ভুলে মিমিকে জড়িয়ে ধরে বললাম, তুমি কি চাও আমার কাছে বলো, আমি তোমাকে সেটাই এনে দেবো। স্বামীর ভালোবাসা চাই, আর কিছুই আমাকে দিতে হবে না। আমাকে খুব ভালোবাসতে হবে। কি দিবা তো সেই ভালোবাসা? আজ মিমির কথাতে কোনো দ্বিমত পোষণ করলাম না, সোজা বলে দিলাম, অবশ্যই। তাহলে আমার মাথায় হাত রেখে বলতে হবে, আর কখনো আমাকে এড়িয়ে চলতে পারবে না। সব সময় আমাকে ভালোবাসতে হবে, আর পরিবারের সকলের সাথে ভালোভাবে কথা বলতে হবে।
মিমির কথা বলতে সেই ছোট শিশু কান্না করে উঠল। দেখি মিমিকে বললাম, হ্যাঁ হ্যাঁ সব হবে, তার আগে আমার বাবুটাকে চুপ করাও। বাবা ছেলে মিলে তো ভালোই আমাকে জ্বালাতে শুরু করেছো। মিমি এই বলে বাবুর কান্না চুপ করাতে লাগলো। তারপর আমি বললাম, আচ্ছা আমাদের ছেলের নাম কি রাখবো বলো তো? আমার কর্তব্য ছিল তোমাকে সন্তান দেওয়া, কিন্তু তা আমি দিয়েছি। এখন তোমার সন্তানের যে নাম মন চায় তুমি সেই নামেই রাখো, তাতে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা তাহলে আজ থেকে আমার বাবাইটার নাম হবে ঈশান, তুমি কি বলো? হ্যাঁ, তুমি যা বলবে সেটাতেই আমি একমত। বেশ। আমাদের মধ্যে নতুন অতিথিকে পেয়ে সব ভুলে গেলাম সেসব অতীতের অবহেলার কথা। খুব সুখের মধ্যে দিয়ে দিনগুলো অতিবাহিত হতে লাগলো। এইভাবে 1 বছর পর একদিন আমি অফিস থেকে এসে মিমিকে বললাম, মিমি, ঈশান কি ঘুমিয়েছে? হ্যাঁ, কেন? হাতে ঈশানের খেলনা জিনিসগুলো ধরিয়ে দিয়ে বললাম, এই নাও। হুম, এখন তো দেখছি নিজের ছেলেকেই বেশি ভালোবাসেন, বউকে না। কে বললো যে শুধু ছেলেকে ভালোবাসি? আমি তো আমার বউকেও অনেক ভালোবাসি। আর এই দুইজনেই হলো আমার পরিজা, যাদেরকে ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারবো না। তুমি কি জানো তোমার এই ভালোবাসাই আমার কাছে অনেক। তো এখন কি আমাকে না খাইয়ে রাখবে নাকি? ও সরি, আমি তো ভুলে গেছিলাম অফিস থেকে আসছো। এই বলে মিমি খাবার রেডি করতে লাগলো। খাবার খাওয়া শেষ করে ক্লান্ত লাগছিল, তাই মিমিকে আর কিছু না বলে ঘুমোতে গেলাম। তারপর সকালের খাবার খেয়ে অফিসে রওনা দিলাম। বেশ, অফিসে গিয়ে ফুরফুরে মন দিয়ে কাজ করতে লাগলাম। হঠাৎ মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠলো আর চোখে ঝাপসা দেখতে লাগলাম। কিছুক্ষণ পর সেটা এমনি ঠিক হয়ে গেল। এটাই বেশি একটা গুরুত্ব দিলাম না। আমি আমার মতো অফিসে কাজ করে বাড়িতে ফিরলাম। তবে একটা ব্যাপার খুবই ভাবাচ্ছে, অল্পতেই কেমন জানি হাঁপিয়ে যাচ্ছে। বিষয়টা আমার কাছে কেমন জানি অনুভব হচ্ছে। শুধু একদিন না, ঘটনাটা অফিস টাইমে প্রায়ই হতো। সেটাকে অবশ্য আমি এড়িয়ে যেতাম। এইভাবে কিছুদিন যাওয়ার পর অফিস থেকে রাতে বাড়ি ফিরছি। এমন সময় মাথা ঘুরে রাস্তায় পড়ে গেলাম। চোখগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে আসলো। তারপর আর কিচ্ছু মনে নেই। যখন চোখটা খুললাম তখন নিজেকে হাসপাতালে দেখলাম। আর লক্ষ্য করলাম পাশে মিমি, মা, ভাইয়া, ভাবি, আবার আপুও দেখছি কান্না করছে। তাদের এই অবস্থা দেখে একটু ঘাবড়ে গিয়ে তাদের সবারই উদ্দেশ্যে বললাম, তোমরা সবাই কান্না করছো কেন? আমার কথা শুনে মা আমার কাছে আসলো আর বলল, বাবা ডাক্তার মিথ্যা কথা বলছে, তুই খুব শীঘ্রই ভালো হয়ে যাবি। তোমরা কি সব বলছো? আমি তো ভালোই আছি, শুধু একটু মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। এর জন্য কান্না করছো কেন? এরই মধ্যে আপু বলে উঠলো, ছোট, তুই চিন্তা করিস না, মা এমনি বলছে, তোর কিছুই হয়নি। আপু আমার কি হয়েছে বলতো? নয়তো তোরা তো এইভাবে কান্না করতিস না। বললাম তো কিছু হয়নি। মিমি, তুমি ছোটকে দেখে রাখো, আমরা একটু আসছি। এই বলে সবাই বাইরে চলে গেল। তখন মিমিকে বললাম, মিমি আমার কি হয়েছে বলো তো? সবাই কান্না করছে কেন? এ কথা বলতে মিমি আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, তোমার কিছু হয়নি। তাহলে তোমরা সবাই কান্না করছো কেন? কই না তো। আচ্ছা, ঈশান কই? তাকে দেখছি না তো। অ্যাঞ্জিলাপুর কাছে আছে। ও আচ্ছা, তাহলে তাড়াতাড়ি আমাকে বাড়িতে ফেরার ব্যবস্থা করো, এখানে ভালো লাগছে না। ডক্টর বলেছে আর 2 দিন তোমাকে এখানে থাকতে হবে। দূর, ভালো লাগে না, আমি বাড়ি যাব। 2টা দিন তো এমনি কেটে যাবে। মিমির কথায় দ্বিমত পোষণ করলাম না। তারপর একটা দিন কোনো মতে কাটিয়ে বাড়িতে চলে আসলাম। যদিও হাসপাতালে আমাকে থাকতে বলা হয়েছে, কিন্তু ওখানে থাকতে আমার কাছে খুবই খারাপ লাগছিল, তাই বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে লক্ষ্য করলাম সবাই কেমন নীরব হয়ে আছে। আগের মতো কারো মুখে হাসি দেখা নেই। মিমিও কেমন সবসময় আড়ালে কান্না করে। যদি কখনো তাকে জিজ্ঞাসা করা হয় কেন কান্না করছো, তখন মিমি সেটা না বলে এড়িয়ে যায়। বাড়িতে সবার এমন কর্মকাণ্ড দেখে আমার কেমন জানি মনে হতে লাগলো তারা কোনো একটা বিষয় আমার কাছ থেকে লুকাচ্ছে। এইভাবে আরো কিছুদিন কেটে গেল। নিজের মধ্যে অনেক পরিবর্তন আসতে লাগলো, যেটা আগে কখনো ছিল না। অফিসে গেলে বেশিক্ষণ কাজ করতে পারতাম না, অল্পতেই হাঁফিয়ে যায়। মাঝে মধ্যে চোখ অন্ধকার হয়ে আসে, সবকিছু যেন ঝাপসা দেখি। আর মাঝে মধ্যেই এমন মাথা ব্যথা ওঠে যেটা অসহ্যকর যন্ত্রণা করে। এমতো অবস্থায় মিমি তার বাবার বাড়িতে আমাকে নিয়ে যেতে চাইল, কিন্তু আমি যেতে রাজি হলাম না। আমি বাবুকে সাথে নিয়ে তাকে যেতে বললাম। তো সেখান থেকে 2 দিন পর ফিরে এসে দেখে সবাই নীরব। সবাই নীরবতা দেখে মিমি আম্মুকে জিজ্ঞাসা করলো, আম্মু, বাড়ির সবাই এমন নীরব কেন? মিমি, সব আশা এখন শেষ হয়েছে। কেন, কি হয়েছে আম্মু?
যেদিন তুমি তোমার আব্বুর বাসায় চলে গেলে সেদিন রনি কিছু একটা খুঁজতেই হঠাৎ তার ব্রেন টিউমার রিপোর্টটা পেয়ে যায় আর পাগলের মতো কথা বলা শুরু করে দেয়। কিছুক্ষণ আগে পাগলামি করতে করতে হঠাৎ অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে যায়। কিছু না ভেবেই তাকে সবসময় মন খারাপ করে চুপচাপ হয়ে থাকি। এই দেখে মিমি অনেকটাই কষ্ট পেয়ে আমাকে বলল, আচ্ছা, তুমি যদি এভাবে সবসময় মন খারাপ করে থাকো তাহলে সেটা আমার কাছে কেমন লাগে বলো তো? কি হলো, জবাব দাও। আমি হঠাৎ মিমিকে জড়িয়ে ধরে বলতে লাগলাম, মিমি, আমি অনেকদিন বাঁচতে চাই। এত তাড়াতাড়ি আমি তোমাদেরকে ছেড়ে যেতে চাই না, ছেড়ে যেতে চাই না তো এত তাড়াতাড়ি তোমাদেরকে ছেড়ে। তোমার কিচ্ছু হয়নি, ডক্টর এমনি একটা কথা বললো আর সে কথা তুমি এখনো ধরে আছো? মিমি, আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে কেন সত্যিটা গোপন রাখছো বলো তো? আমি হয়তো বেশি দিন বাঁচতে পারবো না। এ কথা একবার ভাবলে কেমন জানি প্রথমে ঈশানের কথাটা আগে মনে পড়ে। শুধুমাত্র তোমার আর ঈশানের জন্য আমি অফিসে ট্যুরে যাওয়া বাদ দিয়েছিলাম। কেন জানো? সেখানে গেলে 1 সপ্তাহের মতো তোমাদেরকে না দেখে থাকতে হবে, এই ভেবেই যাইনি। কিন্তু নিয়তি এখন আমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে সেখানে তোমাদেরকে কাউকে দেখতে পারবো না। আমার বলা কথাগুলো শুনে মিমির কলিজে রক্তক্ষরণ হতে লাগলো। সে কোনোভাবে নিজেকে শান্ত রেখে কথা বলতে পারছে না, চোখ থেকে শুধু অঝোর ধারায় জল ফেলছে। এই অবস্থা দেখে আমি আবার বলে উঠলাম, মিমি, তুমি কান্না করছো কেন পাগল? তাছাড়া তোমাকে খুব শক্ত হতে হবে তো, কত দায়িত্ব পড়বে তোমার উপর আমি চলে গেলে। এসব কিছু তো তোমাকে একা সামলে নিতে হবে। মিমি আর নিজে কন্ট্রোল করতে পারলো না, আমাকে জড়িয়ে ধরে কান্নাই ভেঙে পড়লো আর বলতে লাগলো, প্লিজ আর এসব বলে আমাকে কষ্ট দিও না, এমনিতেই অনেক কষ্টের মধ্যে রয়েছি। কিন্তু বাস্তবতাটাকে যে মেনে নিতেই হবে। এ কথা বলতে আমারও চোখে পানি অঝোর ধারাই করতে থাকলো। মিমি আমার এমন অবস্থা দেখে বলতে লাগলো, তুমি আর এক ফোঁটা চোখের জল ফেলতে পারবে না। এই বলে মিমি আমার চোখের পানি মুছে দিল। আমি তো চোখের জল ফেলতেই চাই না, তারপরেও কেন জানি আটকাতে পারি না। কে কি বললো না বললো সে নিয়ে তুমি এতে ভেঙে পড়লে চলবে না, তোমাকে শক্ত হতে হবে। চেষ্টা করবো। কদিন ধরে ঈশানকে দেখছি না যে। ঈশান মার কাছে আছে। মিমি, তুমি অনেক চালাক হয়ে গেছো তাই না? চালাক হয়েছি মানে? এখন থেকে ঈশানকে আমার কাছ থেকে আলাদা করে দেখার অভ্যাস করছো, যাতে ওখানে গিয়ে আমি না দেখতে পারি। তুমি এসব কি বলছো? আমি সব বুঝতে পারছি, তোমরা সবাই এখন থেকে আমাকে পর ভাবতে শুরু করেছো। কি সব অলক্ষণে কথাবার্তা বলছো? তাছাড়া তোমার মন মানসিকতা ভালো নেই দেখে ঈশানকে একটু সরিয়ে রেখেছি। তুমি ভালো করেছো। কি দরকার এত মায়াবাড়ি? যে মানুষটা এই পৃথিবীতে কিছুদিনের অতিথি মাত্র, তার কাছ থেকে সন্তানকে আড়াল করাই ভালো। মিমি আমার কথাগুলো সহ্য করতে না পেরে চিৎকার করে বলতে লাগলো, হে আল্লাহ, তুমি আমাকে এই কেমন বিপদে ফেলে দিলে। না পারছি জোরে কান্না করতে আর না পারছি তাকে সান্ত্বনা দিতে। মিমি এসব কথা বলেই মাথাটা হাঁটুর উপর রেখে কান্নাই ভেঙে পড়লো। মিমির এমন অবস্থা দেখে বললাম, মিমি, এইদিকে তাকাও। এই বলে মিমির চোখের জলটা মুছে দিলাম। মিমি কোনো কথা না বলে তার মতো কান্না করেই যাচ্ছে। মিমি কান্না দেখে আমি আবারও বলতে লাগলাম, মিমি, যে মানুষটা তোমার লাইফ শেষ করে দিয়েছে, এরকম একটা খারাপ মানুষের জন্য তুমি কেন কান্না করছো? আমি তো অতীতের সব কথা ভুলে গেছি, তাহলে এখন ওসব বলছো কেন? তুমি ভুলে গেলে উপরে যে ঠিকই একজন আছেন, তিনি তো সব করছেন। নয়তো কি আমার এমন রোগ হতো? জানি না কার হিসাবে আমার ভাগ্যে এমন রোগ হয়েছে। তুমি থামবে প্লিজ? দেখলে তো পাপ করার শেষ পরিণতি কি হয়। তারপরও তোমার কাছে আমাকে ক্ষমা চাইতে হয়। কি ক্ষমা করবে না আমাকে? জানি না সত্যি কথাটা বললে তুমি কেমন রিয়াক্ট করবে, কিছু না বলে থাকতে পারছি না। সমস্যা নেই, তোমার যা বলার আজ বলে ফেলো। একটা সময় আমি তোমাকে অনেক অভিশাপ দিয়েছি, কিন্তু কখনো কল্পনা করতে পারিনি যে তার পরিণতি এমন হবে। আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ, আর কখনো তোমাকে অভিশাপ দিব না। মিমি এই বলে কান্নায় ভেঙে পড়লো। কথাটা শুনে বুকের পাশে কেমন জানি চিনচিন ব্যথা করতে শুরু করলো। আর নিজেকে কোনো রকম সান্ত্বনা দিয়ে মিমিকে বললাম, তুমি উচিত কাজটাই করেছো মিমি। তোমার জায়গায় অন্য কেউ থাকলে সে হয়তো এমন অভিশাপই দিত। যাই হোক, মহান আল্লাহ তাআলা তোমার কথা শুনেছে।
কিন্তু এখন তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। বড্ড ভালোবেসে ফেলেছি তোমায়। আজ আমি অনেক খুশি, নিজের করা পাপের ফল পাচ্ছি। কিন্তু একটা কথা ভেবে নিজের মনকে সান্ত্বনা দিতে পারছি না। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আর কখনো তোমাকে অভিশাপ দিব না, কথা দিচ্ছি। এখন আর এসব বলে কি হবে? তোমার কথাই তো মহান আল্লাহ তাআলা আমার ভাগ্যে লিখিয়ে ফেলেছেন। হঠাৎ মিমি আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি কখনো ভাবিনি আমার বলা কথাগুলো এমন সত্যিতে রূপান্তরিত হবে। তাছাড়া আমিও যে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া আমার কি হবে? এরপর মিমিকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলতে লাগলাম, এখন মিথ্যা ভালোবাসার কথা বলে কি হবে? তোমার সঠিক বিচার তো তুমি পেয়ে গেছো। হঠাৎ আমার কাছ থেকে এমন কথা শুনে অবাক হয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। যেই আমার কাছে কথা বলতে আসবে ঠিক তখনই তার কথা না শুনে বাইরে চলে আসলাম। আজ নিজেকে বড্ড অসহায় লাগছে। মিমি এত কিছুর বড় কেমন করে আমাকে অভিশাপ দিয়েছে, সেটা ভাবতেই কেমন জানি বুকটা ফেটে যাচ্ছে। তাহলে মিমি আমাকে সত্যিকারের ভালোবাসে না? এসব ভাবতে মনটা আরো খারাপ হয়ে গেল। হঠাৎ ফোনটা বেজে উঠলো। লক্ষ্য করলাম মিমি ফোন দিয়েছে। সেটা দেখে তার প্রতি রাগ আরো বেড়ে গেল। তারপর কোনো কিছু না ভেবেই ফোনটা কেটে দিলাম। এভাবে আরো কয়েকবার ফোন দিল। বিরক্ত হয়ে ফোনটা অফ করে রেখে দিলাম। অনেক দিন হয়ে গেল বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয় না। ভেবেছিলাম সব ছেড়ে শুধু নিজের পরিবার নিয়ে থাক, কিন্তু নিয়তি যে আমাকে থাকতে দিচ্ছে না। তাই বন্ধুদের সাথে শেষবারের মতো ঘোরাঘুরি করে বাড়িতে ফিরলাম। রাত 10টা। দরজা একবার নক করতেই মিমি এসে খুলে দিয়ে বলতে লাগলো, সারাদিন কোথায় ছিলে? কতবার ফোন দিয়েছি, সেটা কি একবারও দেখোনি? মিমির কথায় কর্ণপাত না করে আমি আমার না এই সময় তোমাকে কি বলে সান্ত্বনা দিব, কিন্তু আমি তো নিজের মনকে কোনোভাবেই স্থির করতে পারছি না যে আমার ছেলে আর অল্প কয়দিন বাঁচবে। জানো মিমি, একটা সময় আমার ছেলেকে আমি নিজেই অভিশাপ দিয়েছি। কখনো তাকে আপদ বলেছি, কখনো আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছি, হে আল্লাহ, এই আপদটাকে উঠিয়ে নাও না কেন। আর ভালো লাগছে না এই অশান্তিতে থাকতে। আপনিও তাহলে তাকে অভিশাপ দিয়েছেন? হ্যাঁ মা, রোজ রোজ তাকে নিয়ে ঝামেলা সৃষ্টি হতে দেখে রাগের মাথায় বলেছিলাম। সে তো আমার সাথে আগের মতো মা বলে ডাকে না, মাঝে মধ্যে দরকার পড়লে একটু কথা বলতো, এছাড়া কথা বলতো না। আমার কথা শুনে কি বলবে সে যেন ভাষা হারিয়ে ফেলছে। মিমি এবার বুঝতে পেরেছে আমি পরিবারের কাছে কতটা অবহেলিত ছিলাম। কিছুক্ষণ পর আম্মু কান্না থামিয়ে বলল, তুমি একটু ওকে দেখে রেখো। ঠিক আছে মা। মিমি বলে রুমে এসে লক্ষ্য করলো আমি ঘুমিয়ে পড়েছি। সে আমার পাশে শুয়ে পড়ল। না চাইতেও সে আমাকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ঘুমোতে পারল না। হয়তো আমি আর অল্প দিনের অতিথি মাত্র। এইভাবে মিমির বুকটা হা হা করছে, আর তার চোখের পানিতে আমার বুক ভিজে যাচ্ছে। মাঝে রাতে হঠাৎ ঘুমের মধ্যে অনুভব করতে লাগলাম কে জানি আমার বুকের ওপরে শুয়ে আছে। সেটা দেখার জন্য চোখ মেলে তাকাতেই দেখতে পারলাম মিমি আমার বুকে মাথা রেখে কান্না করছে। কিছু বলতে চেয়েও বলতে পারলাম না, চুপ করেই আছি। মিমি টের পেয়ে বলে উঠল, সরি, বিরক্ত করে ফেললাম। আজ টেনশনে দু চোখের পাতা এক করতে পারছি না। কথা বলার ইচ্ছা না থাকার পরেও বলে ফেললাম। কেন? কারণ আমার স্বামী যে আমাকে ভুল ভাবছে। কই, কি ভুল ভাবলাম? সে তো বলছে তার সাথে নাকি আমি মিথ্যা ভালোবাসে অভিনয় করছি। মিথ্যে তো কিছু বলিনি। তোমার শুধু এই কথার জন্য আজ সারা রাত ঘুমাতে পারেনি, আর এখনো সেই একই কথা বলছো? হঠাৎ মিমির এমন রিয়াকশন দেখে বলে ফেলল, সত্যিই আমাকে ভালোবাসো? মিমি আমার বুকে মাথা রেখে বলল, হ্যাঁ, শুধু ভালোবাসি সেটা না, এখন আমার জীবন তোমাকে ছাড়া অচল। তোমাকে ভালোবেসে কি হয়? আমি তো বেশি দিন এই পৃথিবীতে আর থাকতে পারবো না। এই কথা বলতেই মিমি আমার মুখ চেপে ধরে বলল, অনেক বলেছো, আর না, এবার আমি বলবো, তুমি শুনবে। মিমি অনেকটাই রেগে বলল, কিন্তু আমি নিশ্চুপ হয়ে থাকলাম। মিমি আবার বলে উঠল, কষ্ট কি শুধু তোমার একার হয়? তোমার কষ্টতে আমার কষ্ট হয় না বুঝি? তাছাড়া এখন সবসময় কেমন জানি আমাকে আঘাত করে কথা বলছো, সেটা থেকে কষ্ট হয় না আমার? এখন তোমার থেকে দ্বিগুণ আমি কষ্ট পাচ্ছি। মিমি এই বলে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মিমির কথা শুনে বিবেক নাড়া দিয়ে উঠল, হ্যাঁ আসলেই তো, আমার কষ্টতে মিমিও অনেক কষ্ট পাচ্ছে, নয়তো কি আর এমন ভাবে কান্নায় ভেঙে পড়ে? না, তাকে আঘাত করে কথা বলা আমার ঠিক হচ্ছে না। এইসব বলে নিজের মনকে স্থির করলাম। এসব ভাবতেই লক্ষ্য করলাম মিমির চোখের জল
আমার বুক ভিজিয়ে ফেলছে। তারপর তাকে সান্ত্বনা দিয়ে বললাম, মিমি এইদিকে তাকাও। মিমি থুতনিতে হাত রেখে কান্না করেই যাচ্ছে। আমার বউটা সত্যি আমাকে অনেক ভালোবাসে, তাই না? হঠাৎ মিমি আমার কাছ থেকে এমন কথা শুনবে সেটা মিমি কল্পনাও করতে পারেনি। মিমি নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ, খুব ভালোবাসি। মিমির চোখের জল মুছে দিয়ে বললাম, আজ থেকে তুমি আমার জন্য একটুও কান্না করবে না, কেমন? কেন? কারণ আমি চাই না আমার জন্য আমার প্রিয় মানুষটা সবসময় কান্না করুক। আমি তো চাই সে সব সময় হাসি খুশিতে মেতে উঠুক। তাহলে এতক্ষণ এইসব বলে আমাকে কাঁদালে কেন? একটু দেখলাম তুমি আমাকে ঠকানোর ফাঁদ করছিলে নাকি। ও আচ্ছা, তাহলে এবার কি বুঝতে পারলে তো? বুঝলাম, আমার বউটা এখন আমাকে অনেক ভালোবাসে, আর এমন ভালোবাসার কাছ থেকে নিয়তি কখনো আমাকে ছিনিয়ে নিয়ে যেতে পারবে না। তাহলে কথা দাও, আগের মতো হাসি খুশি থাকবে আর মন খারাপ করে থাকবে না। আচ্ছা ঠিক আছে, আর কখনো মন খারাপ করে থাকবে না, কেমন? 2 দিন ধরে তো কিছুই ভালো মতো খাওনি, এখন তোমার জন্য খাবার নিয়ে আসছি, সব খেতে হবে। মিমি এই বলে চলে যেতে লাগলো। তখন তার হাত ধরে বললাম, থাক, সকালে খেয়ে নিব নে, অনেক রাত হয়েছে, কষ্ট করে কোনো খাবার আনার দরকার নেই এখন। আচ্ছা তুমি ঘুমিয়ে পড়ো। সেটা আর হচ্ছে না, খেয়ে তারপর তোমাকে ঘুমাতে হবে। এই বলে মিমি কিছুক্ষণ পরেই কয়েকটা খাবারের আইটেম নিয়ে চলে আসলো আর বলল, এই খেয়ে নাও। মিমির কাণ্ড দেখে অনেকটাই অবাক হলাম, কেননা রাত 12টা বাজে, আর এমন সময় মিমি এতগুলো খাবার রেডি করে এনেছে, খেতে বলছে তাও আবার। তারপর বললাম, এতগুলো খাবার সবকিছু আমার জন্য নিয়ে আসছো? হ্যাঁ, তোমার জন্যই তো নিয়ে আসলাম। এই মধ্যরাতে কি এতগুলো খাবার খাওয়া সম্ভব? ওসব উল্টা পাল্টা কথা না বলে সব খাবার তুমি একাই খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে তুমি আমাকে খাইয়ে দাও। ও, এই ব্যাপার, আগে বললেই তো হতো। এই বলে মিমি আমাকে খাইয়ে দিতে লাগলো। আজ মিমির এমন ভালোবাসার কাছে নিজেকে সত্যি অনেক হ্যাপি মনে হচ্ছে, কিন্তু একটা বিষয় ভেবে নিমিষেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে, আমি তো আর মায়ের জালে বেশি দিন থাকতে পারবো না, নিয়তি যে আমাকে থাকতে দিবে না। হঠাৎ খাবার খাওয়ার মাঝে চোখ থেকে আপনা আপনি জল গড়িয়ে পড়তে লাগলো। মিমি সেটা দেখে বুঝে ফেললো কেন এই চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। তারপর মিমি সেটা সহ্য করতে না পেরে বলে উঠলো, তুমি না কিছুক্ষণ আগে বললে সব সময় হাসি খুশি থাকবে, তাহলে চোখে জল ফেলছো কেন? কই না তো। তুমি জানো মিমি, আজ সত্যি নিজেকে বড্ড অসহায় লাগছে। এভাবে তোমাকে বেশি দিন কাছে রাখতে পারবো না, তোমার কাছেও বেশি দিন হয়তো বা থাকতে পারবো না। কেন যে নিয়তি আমাকে এমন শাস্তি দিল বুঝতে পারলাম না। কথাটা বলতেই মিমি অন্যদিকে তাকিয়ে অঝোর ধারায় তার চোখের জল গড়াতে লাগলো। তারপর নিজের কান্না থামিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, খাবারের মাঝে এসব অলক্ষণে কথা বলতে নেই। তাছাড়া ডক্টরের কথা কি আমাদের বিশ্বাস করতে হবে? সেও ভুল রিপোর্ট আনতে পারে। আমি তো ডক্টরের কথা মানি না, তাহলে তুমি কেন তার কথা ধরে বসে আছো? হ্যাঁ মিমি, তুমি ঠিকই বলছো, ডাক্তার ভুল রিপোর্ট দেখিয়ে আমাকে শুধু শুধু ভয় দেখিয়েছে। আমি জানি মিম আমাকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছে যাতে আমি মানসিকভাবে ভেঙে না পড়ি। এভাবেই খাবার খাওয়া শেষ করে বিছানায় গা এড়িয়ে দিলাম। মিমি আমার বুকে শুয়ে পড়লো। হঠাৎ মিমির এমন আচরণ দেখে একটু অবাকই হলাম। আমি কিছু বলতে যাব, এরই মধ্যে মিমি বলে উঠলো, আজ থেকে আমি আমার স্বামীর বুকে ঘুমাবো। মিমির মাথায় হাত বুলিয়ে বললাম, কি ব্যাপার, হঠাৎ এমন আবদার? অনেক রাত হইছে, ঘুমিয়ে পড়ো তো। এই বলে খুব শক্ত করে জড়িয়ে ধরে মিমি চোখ বুজে ঘুমিয়ে পড়লো। এইভাবেই আমাদের ভালোবাসাটা মধুময় থেকে আরো মধুময় হতে লাগলো। একটা পর্যায়ে মিমি ভুলেই যাই যে আমার মরণব্যাধি রোগটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমিও অফিসের কাজ আর মিমির ভালোবাসার খুনছুটিতে রোগের কথা ভুলে যাই। এভাবেই কেটে গেল 3 মাস। আর এই কয়েক মাস বাড়ির সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। মিমিও তার প্রতিশোধ নেওয়ার জন্য যে সকল মিথ্যা অভিনয় করছে তা ভাইয়া, ভাবি, মা, আপু সকলের সামনে স্বীকার করে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলো। এতে ভাইয়া মিমির উপর রেগে গেল। আমি ভাইয়াকে শান্ত করি। হঠাৎ একদিন সংসারের কালো ছায়া নেমে আসে, যা কখনো মিমি কল্পনাও করতে পারেনি। কারণ সে তো প্রায় ভুলেই গেছে আমার রোগের কথা, কিন্তু রোগ কি আর আমার ভুলতে পারে কখনো? আমি ওয়াশরুমে ফ্রেশ হতে গিয়েছি, কেমন জানি মাথাটা চক্কর দিয়ে উঠলো। নিমিষেই মাথায় অসহ্যকর যন্ত্রণা দেখতে পেলাম। সেটা সহ্য করতে না পেরে মিমিকে কয়েকবার ডাক দিলাম, কিন্তু সাড়া পাচ্ছিলাম না দেখে ওয়াশরুম থেকে বের হয়ে মিমিকে আবারও ডাক দিতেই
ফ্লোরে পড়ে গেলাম। মিমি এসে আমাকে এই অবস্থায় দেখেই জোরে চিৎকার মেরে কান্না করে বলতে লাগলো। কি হলো তোমার? ফ্লোরে পড়ে গেলে কেন? মিমির চিৎকার শুনে বাড়ির সবাই রুমে আসলো, আর এদিকে মাথার অসহ্যকর যন্ত্রণা নিয়ে মিমিকে ডাকলাম। মিমি। হ্যাঁ বলো, শুনছি। শেষ সময় আর কান্না করে আমাকে কষ্ট দিও না প্লিজ, এবার একটু হাসি মুখে বিদায় দাও। কিন্তু মিমি কান্না করে যাচ্ছে। আমি অনেক তো বাঁচার চেষ্টা করলাম, কিন্তু নিয়তি আমাকে সেই সুযোগটা দিল না। এখন আমার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে, তারপরও কথা বলার চেষ্টা করছি। তোমার কিচ্ছু হবে না। এর মধ্যে ভাইয়া এসে আমার মাথায় হাত বুলিয়ে বলে দিতে লাগলো। ছোট, তুই এসব কি বলছিস? আমরা থাকতে তোর কিচ্ছুই হতে দিব না। ভাইয়া, আমার সময় হয়তোবা শেষ। ছোট থেকে অনেক জ্বালিয়েছি তোমাকে, কিন্তু আজ থেকে হয়তোবা আর সেই সুযোগটা পাবো না। আমার মাথার যন্ত্রণার বেড়েই যাচ্ছে। না ছোট, এভাবে বলিস না। দরকার পড়ে তোকে দেশের বাইরে নিয়ে ভালোভাবে ট্রিটমেন্ট করব, তারপরও এসব বলিস না। ভাইয়া, মিমি এই কথা বলতেই কেমন জানি কথাটা আটকে গেল। চোখটা আস্তে করে স্তব্ধ হয়ে গেল। তারপর আর কিছু মনে নেই। তারপর তারা কোনো কিছু না ভেবে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার সবকিছু চেক করে নিস্তুপ হয়ে গেল। ডাক্তারের নিস্তুপ হয়ে যাওয়া দেখে অনেকটাই ভয় পেয়ে মিমি বলল। ডক্টর, কি হলো? এমন নিশ্চুপ হয়ে গেলেন কেন? কি হলো ডাক্তার, জবাব দিচ্ছেন না কেন? আপনি চুপ করে না থেকে প্লিজ একটা কিছু বলুন। আমরা খুবই লজ্জিত যে এই পেশেন্টকে এখানে ট্রিটমেন্ট করলে বাঁচবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। হঠাৎ ডাক্তার এমন কথা বলবে সেটা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। ভাইয়া বাক্রুদ্ধ হয়ে ডাক্তারের দিকে তাকিয়ে রইল। মিমি কথাটা শোনা মাত্রই অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে গেল। তার মানে স্বামীকে হারানোর অজানা একটা ভয় তার ভিতরে কাজ করছে। তারপর মিমিকেও অ্যাডমিট করা হয়। এইদিকে ভাইয়া মিমির অবস্থা দেখে অনেকটাই ঘাবড়ে গেছে। একদিকে তার ছোট ভাই, অন্যদিকে ছোট ভাইয়ের বউ। এই ভেবে ভাইয়া পাগলের মতো ডাক্তারকে বলতে লাগলো। ডাক্তার, কিছু তো একটা উপায় বের করুন, নয়তো নয়তো যে আমার পরিবারটা অকালেই শেষ হয়ে যাবে। তাছাড়া ভাইটাকে আমরা অকালে হারাতে চাই না। প্লিজ ডাক্তার, কিছু একটা উপায় বের করুন। ভাইয়া কান্না করে ডাক্তারকে উদ্দেশ্য করে বলল। তারপর ডাক্তার ভাইয়াকে বলল। মিস্টার অপিক, আমি আপনার অবস্থানটা বুঝতে পারছি, প্লিজ একটু শান্ত হন। আচ্ছা, আপনার ভাইকে শেষ একটা ট্রিটমেন্ট করালে করতে পারেন। আশা করছি সেখানে গেলে কাজ হবে 50%, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিন। আমার ভাই ভালো হবে তো? হ্যাঁ, আল্লাহর উপর বিশ্বাস রাখুন, সেখানে গেলে অবশ্যই আপনার ভাই ভালো হয়ে যাবে। কোথায় কোথায় আমার ভাইকে নিয়ে যেতে হবে ডাক্তার, শুধু একবার বলুন। সিঙ্গাপুর নিয়ে যেতে হবে আপনার ভাইকে। সেখানে ব্রেন টিউমার অপারেশন করার মতো ভালো ব্যবস্থাপনা আছে। তাছাড়া সেখানে আমার খুব কাছের বন্ধু চাকরি করে। আপনার সেখানে যেতে চাইলে সে বিষয়ে আমি একটু হেল্প করতে পারি। এর মধ্যে হঠাৎ মিমি এসে পাগলামো শুরু করে দিল। প্রথমে ডাক্তারের উদ্দেশ্য করে বলে। ডক্টর, ও কি ভালো হয়ে গেছে? এখন কি আমরা তাকে বাড়ি নিয়ে যেতে পারবো? মিমির এমন কথা শুনে ভাইয়া অন্যদিকে তাকিয়ে কান্না করে দিল। তারপর নিজেকে সামলে নিয়ে মিমির উদ্দেশ্য করে বলে। মিমি, ও খুব শীঘ্রই ভালো হয়ে যাবে, চিন্তা করো না। ভাইয়ার কথা শুনে মিমি কিছুটা অস্বাভাবিকভাবেই কান্না করে বলতে লাগলো। ভাইয়া প্লিজ, আপনি যেভাবে পারেন একটা ব্যবস্থা করে ফেলেন, নয়তো ও আমাদের কাছ থেকে হারিয়ে যাবে। আর ও যদি হারিয়ে যায় তাহলে আমরাও যে বাঁচবো না। এই বলে কান্না করতে করতে ফ্লোরে বসে পড়লো। ভাইয়া মিমের অবস্থা দেখে তার নিজের মনের মধ্যে রক্তক্ষরণ হতে লাগলো। এইদিকে ছোট ভাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, অন্যদিকে মিমির আর্তনাদ। তারপর নিজেকে সামলে নিয়ে মিমকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল। মিমি, প্লিজ তুমি অন্তত একটু বোঝার চেষ্টা করো। বাড়ির সবাই যদি এইভাবে ভেঙে পড়ে তাহলে আমি কিভাবে নিজেকে সামলে নিব সেটাও একবার ভেবে দেখো। ভাইয়া, আমি এত কিছু জানতে চাই না, আপনি যেভাবে হোক ওকে ভালো করার একটা ব্যবস্থা করুন। মিস্টার অপিক, আমি আমার বন্ধুর সঙ্গে এই মাত্র ফোনে কথা বললাম। আপনারা যেতে চাইলে প্লিজ সেখানে দ্রুত চলে যান। পেশেন্টের কন্ডিশন কিন্তু খারাপ হতে যাচ্ছে। হ্যাঁ ডাক্তার, আপনি যার জন্য ব্যবস্থা করুন, আমরা অবশ্যই যাব। আচ্ছা, কালকে তাহলে সিঙ্গাপুর যাওয়ার জন্য রেডি হয়ে নিন। আমি সব কিছু রেডি করে রাখছি। ধন্যবাদ ডাক্তার। আর হ্যাঁ, আপনার পরিবারকে একটু বোঝান, তারা অনেকটাই ভেঙে পড়েছে। এভাবে ভেঙে পড়লে চলবে না। হ্যাঁ অবশ্যই।
তারপর ডক্টরের সাহায্যে আমাকে নিয়ে যাওয়া হলো সিঙ্গাপুর, যেখানে উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আমার সাথে মা, ভাইয়া, মিমি আর ছোট ঈশান এবং সেই ডাক্তারও আছেন, যিনি আমাকে সিঙ্গাপুরে নিয়ে আসার পরামর্শ দিয়েছেন। পেশেন্টের ক্যাবিনে সবাই আমার পাশে বসে আছে আর আমাকে অজ্ঞান করে রেখে দেওয়া হয়েছে, কেননা আমার মাথা ব্যথা যেন তীব্র আকার ধারণ করেছে, তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। এর জন্য ডক্টর আমাকে অজ্ঞান করে রেখেছে। এর মধ্যে ভাইয়া বলল, মিমি, তোমাদের জন্য থাকার একটা রুম নেওয়া হয়েছে, তোমরা 3 জন সেখানে থাকবে। আর হ্যাঁ, ডাক্তার বলেছে আমাদেরকে এখানে কিছুদিন থাকতে হবে। এভাবেই রাতটা কেটে গেল। পরদিন সকালে ডাক্তার এসে ভাইয়াকে বলতে লাগলো, মিস্টার রফিক, আপনার সাথে কিছু কথা বলার ছিল। জি ডাক্তার সাহেব, বলুন। দেখুন, পেশেন্টের যা রিপোর্ট তাকে দ্রুত অপারেশন থিয়েটারে নিতে হবে। ডাক্তার, যত দ্রুত পারেন আপনি আমার ভাইকে সুস্থ করে দিন। তাহলে ভালো করে শুনে রাখুন, আজ রাত 10টায় ওকে অপারেশন থিয়েটারে নিব, যদি আপনারা অনুমতি দেন। ওকে ডাক্তার, আপনি অপারেশন করার সমস্ত প্রস্তুতি নিয়ে নিন। ওকে, ডান। এই বলে ডক্টর তার কক্ষে চলে গেল। তারপর ভাইয়া মিমিকে উদ্দেশ্য করে বলল, মিমি, ছোটর জন্য দোয়া করো, আজ রাতেই তার অপারেশন হবে। দেখতে দেখতে দিন গড়িয়ে রাত হলো। সবাই অপেক্ষা করছে অপারেশন থিয়েটারের দিকে, কখন আমাকে নেওয়া হবে। রাত ঠিক 10টার সময় ডক্টর এসে বলতে লাগলো, রনির পরিবারের যে কজন আসছেন আপনারা সবাই এদিকে আসুন। ডক্টরের এই কথা বলে সবাইকে তার চেম্বারে নিয়ে গেল আর একটা বনসই ফাইল বের করে দিয়ে সই করতে বলল। দেখুন, সব কাজেরই কিছু না কিছু নিয়ম কানুন থাকে, তো এখানেও কোনো ব্যতিক্রম নেই। সুতরাং আমি যা বলছি বুঝতেই পারছেন, তো সময় নষ্ট না করে এই ফাইলে সাইন করে দিন। প্রথমে ভাইয়া সাইন করলেও আপত্তি ঘটলো মা আর মিমিকে নিয়ে। তারা কোনোভাবেই বনসই ফাইলে সাইন দিতে চাইছিল না। তাই ডক্টর বলল, দেখুন, এইভাবে সময় নষ্ট করবেন না। তাছাড়া আমিও আপনাদের মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু অপারেশন করাতে হলে যে আপনাদের এই ফাইলে অবশ্যই সাইন করতে হবে। ডাক্তারের এই কথা শুনে সাইন করিয়ে দিল। তারপর সকল কিছুর অবসান ঘটিয়ে আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। বেশ দীর্ঘ 2 ঘন্টা সময় অতিক্রম হয়ে যাওয়ার পর ডক্টর অপারেশন থিয়েটার থেকে বের হলো। ডক্টরকে দেখে ভাইয়া বলে উঠল, ডাক্তার, অপারেশন কেমন হলো? ডক্টর কিছুক্ষণ চুপ থেকে বলল, অপারেশন আমরা ভালোভাবেই শেষ করেছি, কিন্তু একটা সমস্যা হতে পারে। ডাক্তার, কি সমস্যা হতে পারে? একটু খুলে বলুন প্লিজ। দেখুন, অপারেশনের কার্যক্রম এখন তো শেষ, কিন্তু একটা কথা বললে কেমন রিয়াক্ট করবেন তা সঠিক জানি না। তবে আমাদেরকে তো বলতেই হবে, সেটা যে অবস্থায় হোক। এই পেশেন্টের 72 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে, আর যদি জ্ঞান না ফিরে তাহলে ভেবে নেবেন আপনার ছোট ভাই কোমায় চলে গেছে। সেখান থেকে কবে ফিরবে তার কোনো নিশ্চয়তা নেই। ডক্টরের কাছে এমন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। এক প্রকার সে বাকরুদ্ধ হয়ে যায়। তারপর ডক্টর আবার বলে উঠল, মিস্টার রফিক, এখন আল্লাহকে ডাকা ছাড়া কোনো উপায় নেই। তিনি তো পারেন অসম্ভবকে সম্ভব করতে। আমাদের যতটুকু করার ছিল তা আমরা নিজ দায়িত্বে সম্পন্ন করেছি। এই বলে ডাক্তার চলে গেল। ভাইয়া মাথায় হাত রেখে চেয়ারে বসে আছে। এর মধ্যে মা আর মিমি তারা এসে বলে উঠল, রফিক, অপারেশনের কি অবস্থা? ভালো তো? ভাইয়া চুপ করে থেকে আমাদের কষ্ট আর বাড়িয়ে দিবেন না প্লিজ। ডাক্তার বলেছে 72 ঘন্টার মধ্যে যদি ছোটর জ্ঞান না ফেরে তাহলে সে কোমায় চলে যাবে। সেখান থেকে কখন ফিরবে সেটা কোনো নিশ্চয়তা নেই। ভাই আপনি মিথ্যা কথা বলছেন। এখন দেখছি আপনিও সেই ডক্টরের মতো মিথ্যা কথা বলা শুরু করেছেন। মা, ভাই এগুলো কি বলছে? বৌমা, আল্লাহর উপর ভরসা রাখো, তিনিই তো সব অসম্ভবকে সম্ভব করতে পারে। তাছাড়া 72 ঘন্টার সময় অতিক্রম এখনো হয়নি। মা ও ভাবি কান্না করে কথাগুলো বলছে। এভাবেই সময়ের দিকে তাকিয়ে টাইম পাস করছে কখন 72 ঘন্টা হবে এবং সেই সাথে আনন্দের একটা সুসংবাদ আসবে। এই আশায় পুরো পরিবার সময়ের প্রহর গুনছে। এদিকে মিমি নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করছে, হে আল্লাহ, আমি অনেক ভুল করে ফেলেছি নিজের স্বামীকে অভিশাপ দিয়ে। আজ হয়তো তার জন্য মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। হে আল্লাহ, এখন তার কোনো শাস্তি আমি সহ্য করতে পারছি না। মানুষ মানেই তো ভুল, আর তুমি তো বান্দাদের ক্ষমা করতে ভালোবাসো।
আজ আমার স্বামী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাকে ক্ষমা করে রোগ থেকে নিরাময় করে দাও। হে আল্লাহ, তুমি তো জানোই আমি আমার স্বামীকে এখন কতটা ভালোবাসি। ওকে আমার কাছ থেকে কোনোভাবেই হারাতে চাই না। ওকে যদি তুমি নিয়েই যাও তাহলে আমাকেও তার সাথে নিতে হবে। আমি একা ওকে ছাড়া বাঁচবো না। হে আল্লাহ, তোমার কুদরতে আমার স্বামীকে ভালো করে দাও আর আমার অভিশাপ থেকে মুক্ত করে নাও। আমি না জেনেই তাকে অভিশাপ দিয়েছি, এখন তার জন্য ক্ষমা চাচ্ছি। আজই প্রথম তোমার দরবারে হাত তুলেছি, জানি না কিভাবে তোমার কাছে প্রার্থনা করতে হয়। যদি ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিও, আমিন। মিমি এই বলে প্রার্থনা শেষ করে পাশে তাকাতেই ঈশানকে দেখতে পেল, সেও কান্না করছে। তারপর ছোট ঈশানকে কোলে নিল। এভাবেই কেটে গেল 2টা দিন। এখনো আমার জ্ঞান ফেরেনি। যত সময় অতিক্রম হচ্ছে তত তাদের দুশ্চিন্তা বাড়ছে। সবাই আমার কেবিনের অপেক্ষায় বসে আছে, অপেক্ষা করছে কখন তাদের আশার আলো ফুটবে। হঠাৎ আমার হাত নড়ে উঠল, যেটা দেখে মিমি চিৎকার মেরে ডক্টরকে ডাকতে লাগলো। এর মধ্যে ভাইয়া আর ডক্টর এসে অনেকটাই চমকে গেল। ডক্টর এসে বলল, এইটা কেমনি সম্ভব? তবে আল্লাহ যা করেন ভালোই করেন। আজ সত্যি বলতে হচ্ছে যে রনির যথেষ্ট দোয়া রয়েছে, নয়তো এমন রোগে এতটা সফলতা আসার কথা না। ডক্টর, আল্লাহর প্রতি আমার পুরো বিশ্বাস ছিল, কখনো আমাকে কান্নার সাগরে ভাসাবেন না। হ্যাঁ, ঠিক বলেছেন। আল্লাহ সহায় ছিল বলে আপনার স্বামীর জ্ঞান ফিরেছে। এখন অবশ্য চিন্তামুক্ত। যেটার জন্য দুশ্চিন্তা করেছিলাম সেটা আর এখন নেই। বেশ কিছুদিন সিঙ্গাপুর থেকে তারপর সেখান থেকে বাড়ি ফিরে আসি। বাড়িতে আসার পর সকলের কাছে হাসি রেখা ফুটে উঠল। এখন সব সময় মিমিও আমার খেয়াল রাখে। খাওয়া দাওয়া থেকে শুরু করে গোসল পর্যন্ত মিমি আমার সবকিছু খেয়াল করে। এভাবেই ফিরে আসে আমাদের পরিবারের পুরনো দিনের সুখ। চলতে থাকে আমাদের সাংসারিক জীবন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।